যাক মোটামুটি কয়েক মিনিট চলে গেল। আর টাইম নষ্ট না করি, শুরু করি। যাক, এখানে আমি শুরু থেকে আবার একটু শর্টে বলি কোশ্চেনটা। সেটা হচ্ছে, আর আরেকটা বিষয় বলে নি যে জিরো সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স বা পজিটিভ সিকোয়েন্স যেগুলা টপিক আসতেছে ওইগুলো আমি সামনে করাবো এবং একদম ডিটেলসে করাবো। আপাতত আমরা খুবই যেহেতু বেসিক স্টেজে আছি, এখান থেকে এইগুলা দেখলে এগুলা সবই ধরেন ওই পরবর্তী যা যা করাবো সেইগুলার ইনিশিয়াল স্টেজ। এগুলা যত ভালোভাবে বুঝতে পারবেন, পরে এগুলা দেখবেন যে খুব ইজিলি ধরে ফেলতে পারছে। আচ্ছা, তাহলে কোশ্চেনে আমাদের এখানে ইম্পিডেন্স ডায়াগ্রাম চাইছে। তার মানে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স যাই থাকুক আমরা লিখবো। যদি কোনো কিছুর রেজিস্টিভ ভ্যালু দেওয়া না থাকে ওটা বাদ, শুধু রিঅ্যাকটিভ ভ্যালুটাকে আমরা আসলে ইউজ করে দেব, সেটাই হচ্ছে আমাদের সার্কিট হয়ে যাবে। এবং এবং লোডের ক্ষেত্রে কি বললাম যে এর আগের ম্যাথ গুলোতে লোডের ইম্পিডেন্স দেওয়া ছিল, জাস্ট পার ইউনিট করে ফেলছে। এখানে দেখা যাবে যে অনেক কিছুর ইম্পিডেন্সও বের করে নেওয়া লাগতে পারে, আবার সেটার পার ইউনিট ভ্যালু আমাদের বের করে নেওয়া লাগতে পারে। এটা কোশ্চেন হিসাবে আমরা দেখবো। আমি মোটামুটি আজকে হচ্ছে সব রকমই ইনক্লুড করার ট্রাই করছি, যাতে এইগুলা দেখলে এই টাইপের যে কোশ্চেন গুলো আসে, যে ধরেন সার্কিট আঁকাইতে দিল, এইগুলাতে ইনশাল্লাহ সমস্যা থাকবে না কারণ। তারপর প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আলোচনা করবো। তাহলে আমাদের ভাই, প্রথম কাজ। হ্যাঁ বলেন। আমাদের গত ম্যাথ গুলাতে শুধু আমাদের হচ্ছে যে ইম্পিড দেওয়া থাকতো, সেখানে আমরা হচ্ছে শুধু ভ্যালু গুলা বের করতাম পার ইউনিট। এখানে কি কি করতে হুম। হবে ভাই? হ্যাঁ, ওইটা আমি আসতেছি, কোশ্চেন যা বলবো সেই হিসাবে করব। এখানে দুই এক রকম কোশ্চেন আছে। আচ্ছা ভাই। তো এখানে দেখেন আমাদের প্রথম কথা বলতেছে যে বেজ ধরতে হবে 100 MVA, 22 কেভি। সেকেন্ড বলছিলাম যে বেজ ভোল্টেজ শুধুমাত্র কত সেটা জানলেই শেষ না, জানতে হবে যে কোথায় এটা ধরা হচ্ছে। তাহলে 22 কেভি ধরছি কোথায়? অন দা জেনারেটর সাইড। এই যে জেনারেটর সাইড, তার মানে এই জায়গাটার বেজ হচ্ছে 22 কেভি। সেকেন্ড কাজ, প্রত্যেকটা পজিশনে আমাদের কি করতে হবে? বেজ ভোল্টেজ মার্ক করতে হবে। তাহলে T1 এর ক্ষেত্রে আসি। T1 এর দেখেন এটা হচ্ছে লো সাইড, এটা হচ্ছে হাই সাইড। তাহলে লো সাইডের বেস ভোল্টেজ যদি 22 হয়, আমাদের খুঁজে বের করতে হবে হাই সাইডের বেস ভোল্টেজ কত। কিভাবে খুঁজে বের করব? এই যে T1 যে ট্রান্সফরমারের ইনফরমেশন দেওয়া আছে এর দিকে তাকাইলেই বুঝে ফেলবো। তাহলে আমরা 222। চাচ্ছি হাই সাইডে বেস ভোল্টেজ বের করতে। তাহলে আমরা লিখবো কি? উপরে লিখবো ট্রান্সফরমার ওয়ান এর হাই সাইডের ভ্যালু। হাই সাইডের ভ্যালু কত দেখেন, এই যে 220। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেহেতু T1 এর হাই সাইডের বেস ভ্যালু বের করব, আমরা কি লিখবো? প্রথমে T1 এর হাই সাইডের ভোল্টেজটা লিখবো, মানে 220, ডিভাইডেড বাই T1 এর লো সাইডের ভোল্টেজটা লিখবো, তার মানে 22। মানে যেটা ওই যে এর আগে ঐকিক নিয়ম করে করছিলাম, সেটা আমি এই যে শর্টকাটে দেখাই দিচ্ছি যে কিভাবে ইজিলি বের করে ফেলতে পারবো। ইনটু T1 এর লো সাইডের বেস ভোল্টেজ বসাই দেবো, কত? এই যে 22। তাহলে এটা যদি 22 বসাই, তাহলে 22 22 কাটে, কত থাকে? 220। তার মানে T1 এর হাই সাইডের বেস ভোল্টেজ কত? 220। তাহলে বার করে ফেললাম। এইটা আপনি এরকম লিখে যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি শর্টকাটে রাফে করে এনে এখানে বসাই দেন তাও কোনো সমস্যা নাই। কারণ মেন টার্গেট থাকবে সার্কিট আঁকানো। এই ছোটখাটো ক্যালকুলেশন
শর্টে করলেও কোনো প্রবলেম নাই। ভাই এখানে তো লেখাই আছে 22/220, তাহলে তো আমার আবার করতে হবে এটা। এটা করা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখালাম। যদি অন্য ভ্যালু থাকতো তখন তো আর ডিরেক্ট হয়তো বসাইতে পারতাম না। বুঝতে পারছেন? মানে তখন কি ডিরেক্টলি আমরা আপনি লাইনেরটা ক্যালকুলেশন করতাম নাকি হচ্ছে ট্রান্সফরমারটা ক্যালকুলেশন করতাম? সেম, অবশ্যই ট্রান্সফরমার যেই সিস্টেম দেখালাম এই সিস্টেমটা সবার ক্ষেত্রে সত্য, মানে এই আচ্ছা। সিস্টেমে সবসময় আমরা করব। আরো ভালোভাবে বুঝতে সেকেন্ড ক্লাসটা ভালো করে দেখবা, সেকেন্ড ক্লাসে এটা খুব সুন্দর করে দেখাইছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা পেয়ে গেলাম, এখন আবার এই জায়গাটা। তাহলে এই জায়গাটা বের করব কার মাধ্যমে? T2 এর মাধ্যমে। এবার T2 এর ক্ষেত্রে খেয়াল করেন, T2 এর এই যে এইখানে এই জিনিসটা এবার ভালোভাবে বুঝতে পারবেন। T2 এর দেখেন হাই সাইড কত, 220। তাহলে আমি যখন লিখবো তখন হাই সাইড মানে এটা কিন্তু আমি চাচ্ছি কোন সাইডের বেস ভোল্টেজ বলেন তো? এটা হচ্ছে হাই সাইড, আমরা চাচ্ছি লো সাইডের বেস ভোল্টেজ। তার মানে T2 এর লো সাইডটা উপরে লিখবো। এই যে T2 এর লো সাইডে কত আছে, 11, সেটা উপরে লিখলাম, ডিভাইডেড বাই T2 এর হাই সাইডের ভ্যালু কত, 220, এটা নিচে লিখবো, ইনটু হাই সাইডের বেস ভোল্টেজটা বসাই দেবো। T2 এর হাই সাইড, তার বেস ভোল্টেজ কত, 220। তাহলে এই যে 220 বসাই দিলাম, কত হয়, 220, 220 কাটে কত থাকে, 11 থাকে। তার মানে T2 এর লো সাইডের বেস ভোল্টেজ হচ্ছে 11 কেভি। এই অংশটা কি সবাই বুঝতে পারছেন? যদি কেউ আজকে নতুন জয়েন করে থাকেন। জি ভাই। আমি কিন্তু খেয়াল করে দেখেন এখানেও কিন্তু 220 লেখা ছিল, কিন্তু আমি এর দিক কিন্তু তাকাইনি, তাকাইছি কার দিকে, বেস ভোল্টেজের দিকে তাকাইছি। মিলে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এর দিক তাকাইলে কি আর এর দিক তাকাইলে কি, হ্যাঁ এটা মিলে যাচ্ছে তাই, অন্য মেথডে মিলবে এরকম গ্যারান্টি নেই। অন্য ম্যাথে ধরেন আছে এখানে 220, এখানে আছে 400, বা এখানে আছে 220, এখানে আছে 200, এরকম থাকতেই পারে। এজন্য আমরা যখন বেস বের করব সবসময় বেস ভোল্টেজের দিকে তাকাবো। আচ্ছা, আর কোন জায়গা লাগবে? আর এই যে এই জায়গাটা লাগবে, এটা হলে তো আমাদের কাজ শেষ। এই জায়গাটা আমরা দুই ভাবে বের করতে পারি, T3 এর মাধ্যমে বের করতে পারি, অথবা T4 এর মাধ্যমে বের করতে পারি। অবশ্যই একই অ্যান্সার আসবে, একটু দেখি কিভাবে একই আসে। প্রথমে T3 এর মাধ্যমে বের করে দেখি। তাহলে T3 মানে এটা। আচ্ছা, T3 এর এই সাইডটা কোন সাইড, এই সাইডটা লো সাইড, এই সাইডটা হাই সাইড। তাহলে যেই সাইড বের করব টি মানে সেই ট্রান্সফরমারের সেই ভ্যালুটাকে উপরে লিখতে হবে। তার মানে দেখেন হাই ভ্যালুটা উপরে কত, এই যে 110 লিখতে হবে উপরে, লিখলাম 110, ডিভাইডেড বাই T3 এর লো সাইডটা লিখতে হবে নিচে, লিখলাম নিচে, ইন্টু T3 এর লো সাইডের বেস ভ্যালু কত, 22। তাহলে 22, 22 কাটলো, থাকে কত, 110। তার মানে বোঝা যাচ্ছে এইখানকার বেস ভোল্টেজ হচ্ছে 110। কারোর ইচ্ছা হলো যে না আমি T3 দিয়ে করব না, আমি T4 দিয়ে করব, কোনো সমস্যা নেই, করেন। তাহলে T4 দিয়ে যদি করি অবশ্যই আমাকে কি করতে হবে, T4 এর ভ্যালু নিতে হবে। আচ্ছা নেন, কোন সাইডের বের করতে চাচ্ছি, T4 এর হাই সাইড। তাহলে T4 এর হাই ভ্যালুটা উপরে লিখবো, লো ভ্যালু 11 নিচে লিখবো, ইন্টু T4 এর যে লো সাইডের বেস ভোল্টেজ আছে সেটা বসাইতে হবে। 11, 11 কাটলো, থাকলো 110। মানে দেখেন যেটা দিয়ে করেন একই অ্যান্সার আসবে। তাহলে আমরা কিন্তু, এবং এই জিনিসটা যত দ্রুত করবেন ততই ভালো। এবার আমি আরো শর্টকাট বলি, এটা বোঝানোর জন্য আমি দেখালাম যে এইভাবে এইভাবে করব। শর্টকাট হচ্ছে, যদি দেখেন কোন ট্রান্সফরমারের লো সাইডের বেস ভোল্টেজ এবং সেই ট্রান্সফরমারের লো ভোল্টেজ মিলে গেছে, T1 এর লো সাইডের বেস ভোল্টেজ 22, আবার T1 এর লো ভোল্টেজও 22 মিলে গেছে, তাহলে আমি হাই সাইডেরটা চোখ বন্ধ করে কত বসাই দেব, এই 220ই বসাই দেবো, মানে 220 বলতে হাই ভ্যালু যা থাকবে তাই বসাই দেবো। টি টু এর টি টু এর হাই ভ্যালু 220,
হাই ভ্যালু মানে হাই সাইডের বেস ভোল্টেজ 220, তাহলে লো সাইডে কত বসাবো? লো সাইডে T2 এর কথা, এই কথাটা কি বুঝতে পারছেন সবাই? আরেকবার। আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম। জি ভাই, বুঝতে পারছি। আলাদা আলাদা একটা ভ্যালু দিয়ে বুঝে দেন ভাই। যেমন মনে করেন যে আপনার জেনারেশন ওখানে 11 22-এর জায়গায় যদি 20 হইতো, তাহলে কিরকম হইতো? ওটা রাইট হলে মনে রাইট হয় রাইট। ভালো হতো। মনে করেন এখানে 22 নাই, কোশ্চেনটা এমন ভাবে দিছে যে এইখানকার ভ্যালু হচ্ছে 20। আপাতত কিছুক্ষণের জন্য মনে মনে ধরে নেন যে এখানকার ভ্যালু হচ্ছে 20, মানে এই সাইডের বেস ভোল্টেজ হচ্ছে 20 কেভি। আমার উদ্দেশ্য এই সাইডের বেস ভোল্টেজ বের করা। তাহলে আমি কি করতাম, T1 এর যেহেতু হাই সাইডে বের করতেছি, তাহলে T1 এর হাই সাইডের ভ্যালু কত? 220। T1 এর লো সাইডের ভ্যালু 22 ইন্টু T1 এর লো সাইডের বেস ভোল্টেজ কত? 20। তাহলে আমি এখানে 20 নিয়ে নিতাম। এইটা ক্যালকুলেশন করলে যা আসে দেখেন এটা কত আসবে, 220 ডিভাইডেড বাই 22 ইন্টু 20, তাহলে কত? 200 কেভি। তার মানে এই জায়গায় আর 220 লিখতাম না, এখানে আমি লিখতাম 200। কথা কি বুঝতে পারছেন? সিম্পল জি হিসাব। ভাই। এবার মূল কথা হচ্ছে, যদি দেখেন যে ভোল্টেজ মিলে গেছে, কেমন মিলে গেছে? যদি 20ই হইতো, T1 এর লো সাইডের বেস ভোল্টেজ 20, অথচ T1 এর লো সাইডের ভোল্টেজ 22, তাহলে কি মিললো? একটা না। 20 আর একটা 22 মেলে নাই, তখনই যে এই সিস্টেমে ম্যাথ করব যেটা দেখালাম। কিন্তু যদি দেখেন যে মিলে গেছে, যেমন এই ম্যাথটা, T1 এর লো সাইডের বেস ভোল্টেজ 22, T1 এর লো সাইডের ভোল্টেজ 22 মানে মিলে গেল, তাহলে হাই সাইডের বেস ভোল্টেজ কোনটা হবে? এই যে হাই সাইডের যে ভ্যালুটা আছে হুবহু এটাই হবে। তাহলে আমি ধরে বসাই দিলাম। লাভ কি? লাভ দেখেন আমার সাথে সাথে লিখে ফেলতে পারলাম, এই যে ক্যালকুলেশন করার টাইমটুকু বেঁচে গেল। T2 এর হাই সাইডের ভ্যালু 220, T2 এর হাই সাইডের ভ্যালু 220, তার মানে মিলে গেল। তাহলে অবশ্যই লো সাইডের বেস ভোল্টেজ হবে 11, সাথে সাথে লিখে ফেললাম 11। T4 এই যে 11, 11 মিলে গেছে, তাহলে অপোজিট পাশে কি হবে? 110, এই যে লিখে ফেললাম 110। এই কথাটুকু বুঝছেন? কখন এটা করব? যখন মিলে যাবে। এবং যেহেতু আমাদের কোশ্চেনে টাইম কম থাকে, এই মিলে যাওয়ার চান্সই দেখবেন যে বেশি থাকবে, অমিলের চান্স খুব কম থাকবে। তার মানে টাইম কিন্তু এখানে আপনি একটা বাঁচাই ফেলতে পারবেন। এবার আসি যে আমরা এটা আঁকাবো, তাহলে সেকেন্ড কাজ কি? আঁকাই ফেলা সুবিধা হবে, আমাদের মান বসাইতে সুবিধা হবে। তাহলে এটা কিভাবে আঁকাবো? ওই যে বলছিলাম যে ঠিক যেরকম আছে হুবহু এরকম ভাবে আঁকাই ফেলবো। তাহলে এখানে আমরা একটু সার্কিটটা আঁকাই। এখানে দেখেন একটা বড় বার আছে, আমি একটা বড় বার নিয়ে নিলাম হিসাবের সুবিধার্থে। এই বারের সাথে কে থাকবে? জেনারেটর থাকবে। তো জেনারেটরে শুধুই দেখেন রিয়াকটেন্স আছে, রেজিস্ট্যান্স দেওয়া নাই। তাহলে আমরা কি করব? শুধুই রিয়াকটেন্সটা দেখাই দেব। এবং যেহেতু আমাদের সোর্স দেখাতে হবে, তাই এখানে একটা সোর্স নিয়ে নিলাম। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে যে এটা কি কখনো বলেন। সম্ভব যে আমার জেনারেশন হচ্ছে 20, কিন্তু আমার এখানে এই পাশে দেওয়া, সরি, জেনারেশন হচ্ছে 22, কিন্তু আমার ট্রান্সফরমার রেশিও দেওয়া আছে হচ্ছে 20/220, মানে জেনারেশন আচ্ছা বেশি হচ্ছে। দেখেন, আমি একটা কথা বলি, ট্রান্সফরমার নিয়ে আমাদের যে ভুল ধারণা আছে সেটা একটু ক্লিয়ার করি। সেটা ক্লিয়ার করার আগে একটা কথা আমি বলে দিই। ধরেন যে আপনার একটা ক্ষমতা আছে, যে আপনার হাতে যাই টাকা দেয়া থাকুক না কেন আপনি সেটাকে দ্বিগুণ করে দেন। কথা বুঝতে হ্যাঁ। পারছেন? তাহলে জি। আপনাকে যদি আমি 10 টাকা দেই, আপনি আমাকে কয় টাকা, মানে আপনি কয় টাকা ওইটাকে বানাই দিতে পারবেন? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এই কথাটাকে যদি আমি এরকম বলি যে আপনার টাকা বাড়ানোর ক্ষমতা 10/20, এই কথাটার মানে কি? হ্যাঁ, ঠিক আছে, দ্বিগুণ। রাইট। এই কথাটার মানে কিন্তু এই না যে আপনি শুধুমাত্র 10 টাকাকেই 20 টাকা করেন, এরকম না। 10/20 দেওয়ার মানে আপনি 10 টাকাকে 20 টাকা করেন, এর মানে আপনাকে 5 টাকা দিলে আপনি 10 টাকা করে দেবেন।
2 টাকা হ্যাঁ। দিলে আপনি ও 4 টাকা করে দেবেন, কথা আচ্ছা, বুঝতে পারছেন? জি জি ভাই, ক্লিয়ার। এই তার মানে হচ্ছে আমি 22, যদি ওখানে রাইট, 22/220 মানে এইটা না যে 22 ভোল্টেজ দিলেই 220, এর মানে হ্যাঁ, আপনি যা দেবেন তার 100 গুণ এই পাশে পাবেন। ক্লিয়ার? 100 গুণ। হ্যাঁ, তাহলে ক্লিয়ার। তার মানে 20 আমার দিলে পিছিয়ে এই দেবে, পাশে কত তাহলে পাবেন? 200 তাহলে পাবেন। হচ্ছে 100 গুণ। হ্যাঁ, এই 22/220 মানে এই না যে 22ই দেওয়া লাগবে, কথা বুঝছেন? বুঝছি বুঝছি ভাই। ওকে, তাহলে আমরা এটুকু কিন্তু আঁকাই ফেললাম। কঠিন তেমন কিছুই না, এসব সার্কিট আপনারা সব আঁকাইছেন। এবার উপরে একটা লাইন যাবে, নিচে একটা লাইন যাবে, তাহলে আমরা উপরে এখানে একটা লাইন বানাবো, নিচে এখানে একটা লাইন বানাবো, শেষ। ট্রান্সফরমারেরও দেখেন শুধু রিয়াক্টেন্স দেওয়া আছে, তাহলে আমরা ট্রান্সফরমারে যে 1 আর 2 এর মাঝখানে শুধু একটা রিয়াক্টেন্স বসাবো। তাহলে এই দাগটা যে আঁকালাম, এই দাগটা আসলে 1 নাম্বার দাগ বোঝাচ্ছে, হুম, 1 আর 2 এর মাঝখানে একটা রিয়াক্টেন্স, তাহলে এই যে একটা দিলাম, একটা রিয়াক্টেন্স। যদিও এই দাগ দেওয়াটা জরুরি না, বাট দিচ্ছি যাতে এইটার সাথে এটা তুলনা করতে পারেন, এইটা আসলে 2 নাম্বার দাগ বোঝাচ্ছে। দুই, বাইরে রিয়াক্টেন্স। হ্যাঁ রিয়াক্টেন্স। 2 এবং 3-এর মাঝখানে একটা লাইন, এখানে ইম্পিডেন্স থাকতে পারে, আবার শুধু রিয়াক্টেন্সও থাকতে পারে। আপাতত আমি কি করলাম, এরকম আঁকায় নিলাম, যদি আমার মনে হয় আমি কাটাকাটি করে দেবো। And যেহেতু খাতায় তো আর কাটাকাটি করা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই ভ্যালু দেখে আমরা ডিসিশন নিব। আমি জাস্ট আপাতত কনসেপ্ট গুলো বলে দিচ্ছি। এরপরে কি, যেটাকে তো 3 নাম্বার, এই যে এটা হচ্ছে 3 নাম্বার। 3 আর 4-এর মাঝখানে একটা রিয়াক্টেন্স থাকবে, একটু ছোট করে দিই। ছোট হলেও মোটামুটি বোঝা যাচ্ছে, সমস্যা নাই। তাহলে এই যে 3 আর এই যে 4, এর মাঝখানে একটা রিয়াক্টেন্স কোনটা, এই যে T2 এর যেটা সেটা। এবার এখানে একটা বড় দাগ পড়বে, তাহলে এটা আসলে একটু বড় দাগ দিয়ে দেবে, বাস। ভাই 2 আর 3-এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছেন, সেটা কি ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স? ট্রান্সমিশন লাইন, রাইট রাইট, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। লাইন 1 হ্যাভ রিঅ্যাক্ট্যান্স অফ, আচ্ছা, লাইনের কোনো রেজিস্ট্যান্স নাই, এই প্রশ্নে সেটাই শুধু বলে দিছে লাইন 1 and 2 হ্যাভ রিঅ্যাক্ট্যান্স অফ এত, তার মানে এর কোনো রেজিস্ট্যান্স নাই, আমরা রেজিস্ট্যান্স দিব না। জি ভাই, সেটা আমি উপর ভাবতেছি আর কি। ভাই এটা কি স্টিভেনসন বইয়ের? না না, এটা হচ্ছে আজকে যা করাবো সব হাদিস আদার, পিডিএফ না থাকলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। খেয়াল করেন, উপরের লাইন যা যা দেখা যাচ্ছে, নিচের লাইন এক্স্যাক্টলি তাই দেখা যাচ্ছে। ভ্যালু জি তো ভাই এখনো আমরা করি নাই, ভ্যালু তো পরে করব। তাহলে আমার আর এত মিলানোর দরকার আছে? যা করছে না, হুবহু এখানে জাস্ট আঁকায় যাব। আঁকানোর পার্ট করা মানে আমাদের কিন্তু মোটামুটি 50% কাজ শেষ, বাকি জাস্ট ধরে ধরে মান বসাবো। তাহলে দেখেন এটা ওকে, এই মাঝখানেরটা ওকে, এখানে একটা মোটর যাবে আর একটা লোড যাবে। তাহলে মোটরটা কি যাবে, মোটরের একটা রিঅ্যাক্ট্যান্স আর একটা সোর্স থাকে, সেটা এনে কানেক্ট করে দিলাম। আর এই যে দেখেন একটা লোড, লোডের আবার পাওয়ার ফ্যাক্টর বলে দিছে। একটা লোডের পাওয়ার ফ্যাক্টর থাকা মানেই হচ্ছে সেখানে রেজিস্ট্যান্সও আছে, রিঅ্যাক্ট্যান্সও আছে। রিঅ্যাক্ট্যান্স আছে। তাহলে এই যে রেজিস্ট্যান্স, এই যে রিঅ্যাক্ট্যান্স, আমার মনে হয় আঁকানো নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকার কথা না। ভাই লোডেরটা কি কানেক্ট হবে গ্রাউন্ডের সাথে, মানে রেফারেন্স হ্যাঁ, বারের সব সাথে? সবাই কানেক্ট হবে। কানেক্ট না হলে তো আর ওর ভিতরে কারেন্ট ফ্লো করবে কিভাবে? কমন তো হুম, লাগবে আমার। এই কারেন্ট কিন্তু শুধুমাত্র এ সাপ্লাই দিচ্ছে, এটা সবাই পাচ্ছে, কারণ এই একমাত্র সোর্স এখানে। হুম, এই যে মোটর যে আছে, এও কারেন্ট সাপ্লাই দিতে পারে বা দিবে কখন, যদি এই সার্কিটের কোথাও ফল্ট ঘটে। যতক্ষণ ফল্ট ঘটবে না, ততক্ষণ মোটর নিজের একটা লোড ও কারেন্ট নিতে থাকবে। ক্লিয়ার? ওই ফল্ট হলে কিভাবে সে সাপ্লাই দেবে, মানে কেন, লজিকটা কি? লজিক হচ্ছে, রোটেটিং কোনো ডিভাইস যখন ফল্ট ঘটে, ফল্ট ঘটার মানে কি, ফল্ট ঘটার মানে আশপাশে যা, যেখানে যা আছে সব জায়গা থেকে কারেন্ট ওই ফল্টের দিকে যাবে। ফল্ট কি জিনিস? কোনো দুইটা ও, তার বা কোনো দুইটা জিনিস শর্ট হয়ে যাওয়া।
কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে অত্যাধিক পর ওই দিক দিয়ে পাস হ্যাঁ, হবে সব সব পথ। কিছু ওর ভিতর দিয়ে যাবে। তো যখন এরকম সিচুয়েশন ঘটবে, তখন মোটর নিজেও আর পাওয়ার নেওয়ার সুযোগ পাবে না, তখন ও পাওয়ার দেওয়া শুরু করবে। এখন বলতে পারেন ও কিভাবে পাওয়ার দেবে? যে রোটর স্পিড যেটা আছে, কিন্তু স্পিড শেষ রাইট, হয়ে গেল, পাওয়ার দেওয়া শেষ। রাইট, ও হচ্ছে কিন্তু এই হিসাবে দিতে থাকে। রোটেটিং জিনিস পাওয়ার যেমন নিতে পারে আবার দিতেও পারে। যতক্ষণ রোটেটিং হবে ততক্ষণই পারবে, রোটেটিং শেষ হুম, হয়ে গেলে তোমার যখন ওর সাপ্লাই থাকবে না, তখন তার রোটেটিং থাকবে স্বাভাবিক না। কথা, ও তার থাকবে না। আস্তে 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 অফ আর হয়ে যাবে। দ্বিতীয়ত যে ফল্টও সারা জীবন থেকে যাবে এরকমও না। আমরা সিস্টেম এমন ভাবে রাখছি যে ফল্ট ক্লিয়ারেন্স করার একটা প্রসেস অবশ্যই থাকবে। এটা জাস্ট শিখে রাখা যে আচ্ছা, এইটাই কিন্তু আমাদের আগের কাজ। ফল্ট হয়ে যাওয়ার আগেই ক্যালকুলেশন করা, যে এখানে ফল্ট হইলে কি কি ঘটতে পারে, সেটা কিন্তু আগের থেকে শিখে রেখে ওই জায়গায় সার্কিট ব্রেকার ইমপ্লিমেন্ট করা, যাতে ওই দুর্ঘটনাটা না ঘটে। তার মানে এই ক্যালকুলেশন গুলা কিন্তু ফল্ট হওয়ার পরের না, ফল্ট হওয়ার আগে, যে ফল্ট হইলে কি কি হইতে পারতো। ভাই আলহামদুলিল্লাহ, মানে এই যে চিত্র আঁকানো ভাই খুব ইজি লাগে, মানে আপনার ক্লাস করে ইজি লাগে ভাই ভাই। করতে থাকেন ইনশাল্লাহ। মানে বিশেষ করে প্র্যাকটিস করবেন বেশি বেশি স্টিভেনসন, হাজি সাদাত। অবশ্য রনি পারভেজ ভাইয়ের বইতে মনে হয় সার্কিট অনেকগুলাই দেওয়া আছে, ওইগুলা করলেও এনাফ। তবে অবশ্যই আমি সাজেস্ট করব, মানে স্পেসিফিক বই ওই রকম কোনো বিষয় না, আপনি রনি পারভেজ করেন বা অন্য যে কোনো ইচ্ছা করেন, আর যেটা কাজ হচ্ছে আপনার সেটা নিজে নিজে করা। আপনি যদি কোনো একটা কোশ্চেন ব্যাংক ধরেন দেখলেন, ওর সলিউশন দেখলেন, অ্যান্সার করলেন, সুবিধা হবে ওই জিনিস, মানে ঝামেলা হবে ওই জিনিসটা আপনার বাই ডিফল্ট মুখস্থ রাখ মানে হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে নিজে নিজে করা, যে এই জিনিসটা আজ আমি দেখলাম, আমি নিজে সাজাইতে পারি কিনা। ফাইনাল অ্যান্সার শেষ, এবার মিলাই দেখেন যে ঠিক আছে, যে যেখানে অ্যান্সার করছে তার সাথে মিললো কিনা বা সামথিং। আর আচ্ছা প্রথমবার অবশ্যই বেসিক তো শেখাই লাগবে যে কিভাবে হচ্ছে জিনিসটা। আচ্ছা, তাহলে আমাদের দেখেন সার্কিট আঁকানো কিন্তু শেষ। এবার কাজ হচ্ছে এই যে যতগুলো ভ্যালু আছে ধরে ধরে বসানো। এবার বেজ চেঞ্জ করা কিন্তু শিখাইছিলাম, সেটাকে এখন জাস্ট কাজে লাগাবো। আসে, ওকে, এক পাশ থেকে যায় তাহলে সুবিধা হবে। প্রথমে আসি জেনারেটর। জেনারেটর দেখেন, জেনারেটরের ভোল্টেজ কত? 22 কেভি। জেনারেটর যেখানে আছে সেখানকার বেজ ভোল্টেজ কত? 22 কেভি। তাহলে এই ভ্যালুকে কি চেঞ্জ করার দরকার আছে আমাদের? না। না ভাই, ঠিক আছে, মিলে সেম। গেলে চেঞ্জ হবে না। তাহলে 18% এই জিনিসটার মানে কি? আমরা তো আর পার্সেন্টে দেখাবো না, দেখাবো পার ইউনিটে। মানে একে 100 দ্বারা ভাগ করে দিব, ভাগ করলে কত আসে? 0.18। 0.1। তো আমরা এখন যেহেতু রিঅ্যাকটেন্স, আপনার যদি মনে হয় শুধু 0.18 লিখবেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন জে দিয়ে লিখবেন, তাতেও সমস্যা নাই। বাট আমি একটু প্রেফার করি জে দিয়ে লেখা, যেহেতু এখানে ইম্পিডেন্স রেজিস্ট্যান্সও আছে কোনো না কোনো জায়গায়। এই জন্য আমরা ট্রাই করব জে দিয়ে লেখা। বাট রিঅ্যাকটেন্স থাকলে বাই ডিফল্ট বোঝা যাবে যে এটা আসলে রিঅ্যাকটেন্স। যে দিলেও চলে, না দিলেও চলে, বাট আমি প্রেফার করি যে দেওয়া, আপনারা দিতে পারেন। দেখবেন যে বিএল যাতে কিন্তু সার্কিট দেখানোর সময় আর জেটে অত দেয়নি। যদিও ম্যাথ করার সময় অনেক ম্যাথে যে আনে না, ওই যে মান টান আলাদা করে করে, বাট সেটা বেশি জটিল হয়ে যায়। আমরা যে দিয়েই করব। তাহলে ভাই আমরা এখানে জেনারেট বেজ 100 দিছে, বেজ 100, ওটা দিয়ে ইয়ে হবে না, ক্যালকুলেশন 100 হবে না? এমভিএ। ও, রাইট, 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 ভালো কথা মনে করে দেখছেন। এইগুলা কিন্তু পরীক্ষা, এই কিন্তু পরীক্ষা পরে আসবো, দেখা ভাই যাবে যে এখানে ভুল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, এখানে চেঞ্জ হবে। যদিও হ্যাঁ, ভোল্টেজটা মিলে গেছে, কিন্তু এমভিএ টা মেলে নাই। এমভিএ 100 দিছে, এইখানে কিন্তু জেনারেটর 90, তার মানে চেঞ্জ করা লাগবে। যাক, অন্তত আচ্ছা। নোটিস করতেছেন, এগুলো ভালো, তার মানে বুঝতেছেন। তাহলে জেনারেটর ওয়ান এর ক্ষেত্রে ওল্ড হচ্ছে 0.18 ইন্টু, সূত্র কি কেভি শিখছিলাম? হবে। নিউ কেভিএ কেভি বাই ওল্ড ওল্ড স্কয়ার। কেভিএ। তো না না, ভোল্ট, হ্যাঁ ওটা ভোল্টটা পরে লেখা, আগে এমভিএ টা লেখা। ভাই ওল্ড এমভিএ এমবিএ। কত দেখেন, নিউ হচ্ছে 100, তাহলে 100 উপরে যাবে। এমভিএ এর ক্ষেত্রে নিউ বাই ওল্ড, ওল্ড মানে সবসময় নিজেরটা, তাহলে নিজেরটা 90। এবার আমরা ভোল্টেজের স্কোয়ার করব, কিন্তু ভোল্টেজ দেখেন মিলে গেল না। হ্যাঁ হ্যাঁ, তো 0 মিলে 1। গেলে ওইটার দিয়ে লাভ কি, ওটা একই, ওইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই।
তাহলে এটা কত আসে? 0.18 ইন্টু 100/90। 0.2। 0.2, তার মানে এখানে বসবে আসলে যে 0 পয়েন্ট। ওকে, ছোট ছোট করে করে T1 বের করি এবার। T1 এর ক্ষেত্রে 0.1, এটা আমি লিখে দিলাম। এমভিএ কত? বেস তো 100, নিউ বানাবো এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু T1 এর এমভিএ দেখেন 50। 50। তাহলে নিউ লিখবো 100/50 ইন্টু, ট্রান্সফরমারের ক্ষেত্রে শিখছিলাম যে হাই ভোল্টেজের যে রেশিও করব এটা হাই সাইডেও করতে পারি, আবার লো লো সাইডে করতে সাইডেও হবে। করতে পারি ইচ্ছা। তাহলে T1 এর যদি লো সাইড ক্যালকুলেশন করি, তাহলে দেখেন T1 এর লো সাইডে বেজ হচ্ছে 22, আবার T1 এর লো সাইডের ভোল্টেজও 22, মানে মিলে গেছে। মিলে গেলে ওটা এক, করার কোনো দরকার নেই, এক স্কোয়ার করে দিলেই ওকে। 0.2। এই ম্যাথে হয়তো অমিল নাই কোনোটা, সবগুলাই মিলেই যাবে, হ্যাঁ হ্যাঁ, সব গরম। শুধু এমভিএ টা মিলতেছে না আর কি। কত? 0.2। আচ্ছা, যে এখানে যেহেতু দিচ্ছে না, এখানে দেওয়ার দরকার নাই, এখানে লিখবো। দেখেন T1 আছে কোথায় কোথায়? 1 আর 2 এর মাঝখানে। পরীক্ষার হলে কিন্তু এইগুলাই ম্যাথ, যে কই আছে আর কই বসাচ্ছে, উল্টাপাল্টা হলে কেটে দেবে কিন্তু। এবার হচ্ছে লাইন। এইখানে আরেকটা ঝামেলা থেকে গেছে, সেটা হচ্ছে লাইনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ওহম ভ্যালু দেওয়া আছে যে এত এন্ড এত ওহম। তাহলে পার ইউনিট করতে হলে কি আমাকে জেড বেস বের করা লাগবে? জি ভাই। তাহলে সেটা করে ফেলি। দুইজনের দেখেন কেভি আলাদা, তার মানে জি জেড ভাই। বেস কিন্তু আলাদা আলাদা হবে। এর জেড বেস জি। যা, এর জেড বেস তাই হবে না। তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা ও তো লাইন 1 লাইন 2 আছে। লাইন 1 এর জেড বেস কত? বি স্কোয়ার বাই কে ভি স্কোয়ার, রাইট, ভি স্কোয়ার বাই এম ভি এ। এমবিএ। হ্যাঁ, এখানকার ভোল্টেজ আপনার কত দেখেন? এর দিকে 220। তাকবো, কারণ যেহেতু বেস, 200। সরি সরি, এর দিকে না, আবার বলি, আমরা কিন্তু বের 220। 220। করতেছি বেজ, তাহলে আমরা কিন্তু হ্যাঁ বেজের দিকে তাকাবো, এই যে এই হ্যাঁ, 220, এর দিকে না, 220। এর দিকে। কেভি স্কোয়ার বাই স্কোয়ার বাই এমবি। এম বি এ তো 100, জি ভাই। তো ফিক্সড, কোশ্চেনে বলেই দিছে। বাই 100, তাহলে 484। একটা কাজ করি, লাইন টুরও বের করে ফেললে একবারে। ভাই ভাই 484 হবে মনে হয়। সরি, 484 হবে না ভাই? হ্যাঁ 484। লাইন টুর কত হবে? 110 স্কোয়ার বাই 100। ভাগ্য ভাই ভাই, তাহলে তো হয়ে যায়। জি, দুইটা ভাগ দিলে হয় না ভাই? 2 না 4, স্কোয়ার আছে যে ও 121। সরি সরি। তাহলে এবার আমার কি পার ইউনিটে লাগবে? তাহলে জেড এল ওয়ান পার ইউনিট ভ্যালু কাকে বলে? অ্যাকচুয়াল বাই বেস। অ্যাকচুয়াল কত? এই যে 84.4, সরি সরি, 48.4, চলে। ডিভাইডেড বাই কত? এই যে 484। 48.4 ডিভাইডেড বাই 484, তাহলে 0.1। সাথে সাথে লিখে ফেলে, লাইন 1 কোন জায়গায় আছে? এই যে 2 আর 3 এর মাঝখানে আছে। তাহলে কত? যে 0.1। লাইন 2 ও বের করে ফেলতে পারবো এবার আমরা। অ্যাকচুয়াল কত? এই যে 65.43 বাই 121, 0.5407।
এগুলা কিন্তু সব পার ইউনিট। হ্যাঁ, আমি লিখতেছি না। এটা ওহম ঠিক আছে, এটা ওহম ঠিক আছে, এই যে এইগুলা কিন্তু সব পার ইউনিট ভ্যালু। অর্থাৎ সার্কিটে যা কিউর সাথে রেখে বসাচ্ছি দিতে হবে। সব কিন্তু হ্যাঁ, লিখে দিতে পারেন। অথবা যদি একটা কাজ করতে পারেন যে সার্কিট আঁকায় একটা ছোট করে লিখে দিলেন যে অল ভ্যালুজ আর ইন পার ইউনিট। ওকে, সমস্যা নেই। আচ্ছা, লাইন 2 হচ্ছে 0.5407, মানে লাইন তাহলে 2 আছে পার কি? ইউনিটের এককের সাথে যে লিখতে হবে। জে এর সাথে পার ইউনিট নাকি ওহমের ওই, সম্পর্ক নাই, যে রিয়াকটেন্সের কারণে লিখতেছে। কথা বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এই যে জে জিরো জি পয়েন্ট জি। টু এটা পার ইউনিট, আবার হ্যাঁ হ্যাঁ, যে রিঅ্যাকটেন্স। জে হ্যাঁ হ্যাঁ। 484 এটা ওহম। তাহলে লাইন 2 আছে দেখেন 5 আর 6 এর মাঝখানে, এই যে এটা পয়েন্ট ফাইভ হুম। ফোর জিরো সেভেন এবারে যে T2 T4, T2 কত? T2 6% বলে দিছে, তাহলে 0.06। ভোল্টেজ তো মিলবে, আগের থেকে বলছিলাম যে সবগুলার ভোল্টেজ মিলতেছে। পিএ কত, এমভিএ কত, 40 MVA, তার মানে 100/40। চেঞ্জ করতে হবে। কত? 0.15। আর T4 খেয়াল করে দেখেন, T4 এরও সেম 40 MVA, আবার T3-রও সেম 40 MVA। ও, 40 MVA হোক, কিন্তু এদের পার্সেন্ট আবার আলাদা। যা হোক, করি আমরা। তাহলে T4 এর ক্ষেত্রে দেখেন 8%, তাহলে 0.08 ইন্টু 40 MVA মানে 100/40। ভাই নেট হ্যাঁ। প্রবলেম হয় তো শোনা যাচ্ছে না। কথা কি শোনা যাচ্ছে না? ওপেন তো যাচ্ছে তো। T3 এর ক্ষেত্রে কত আসতেছে? 6.4%, এটারও 40 MVA, তার মানে একই সিস্টেমে বের করব আমরা। 6.4 মানে 0.64 আসতেছে। 0.6, নিউ হচ্ছে 100, ওল্ড হচ্ছে 40। এগুলাতে দেখেন ভোল্টেজের স্কোয়ার দিচ্ছে না কেন? কারণ ভোল্টেজ মিলে গেছে, মিলে গেলে 1, তার স্কোয়ার 1 আসবে, এই জন্য আর আমি এক্সট্রা তুলতেছি না। 0.16, তাহলে T3-তে বসবে 0.16। তাহলে সবার কিন্তু হয়ে, আচ্ছা আর দুইটা বাকি, মোটরের বাকি আর এই যে লোডের বাকি। তো মোটরেরটা কত? মোটরেরটা আগে বের করি। মোটরের হচ্ছে ভাই এই এই যে, মানগুলো তো পার ইউনিট মান। এইগুলা সব পার ইউনিট, এখানে যা যা বসাচ্ছি সব পার ইউনিট। আচ্ছা, পাশে এই কি পার ইউনিট না লিখলে কোনো সমস্যা হবে এরকম? আমি সেটাই বললাম, আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, প্রত্যেকটাই পার ইউনিট পার ইউনিট পার ইউনিট পার ইউনিট লিখে দেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, এইভাবে দেন, সার্কিটের নিচে লিখে দেন যে অল ভ্যালুস আর ইন পার ইউনিট। আপনার ইচ্ছা, যে কোনো একটা ভাবে দিলেই ওকে। কথা বুঝতে পারছেন? ও আচ্ছা। হয় জি জি। সবাইকে লিখে দেন পার ইউনিট পার ইউনিট, অথবা এরকম লিখে দেন, একই কথা। ভিতরে লিখে দেবো স্যার, মানে বক্সের ভিতরে। ভিতরে লিখতে পারেন বা নিচে লিখতে পারেন, ইচ্ছা। মানে এইগুলা আসলে এত লিখলেই হয় এক ধরতব্য জায়গায়। বিষয় না। তার কারণ যেহেতু মানে বেশিরভাগ পরীক্ষা যেহেতু বুয়েটেই হচ্ছে, অথবা বুয়েট না হলেও
প্রশ্নের খাতার প্যাটার্ন কিন্তু সবার একই, যেই খাতা দেয় ওই খাতায় অ্যান্সার করা লাগে, ছোট জায়গা থাকে, ওর ভিতরে আপনি যত শর্টে অ্যান্সার দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে এই সবের জন্য মার্ক কাটবে না যে আপনি ভিতরে লিখলেন নাকি বাইরে লিখলেন না উপরে লিখলেন। এইগুলা ঠিক থাকলে এমনিতেও এইগুলা নিয়ে এত ঝামেলা নাই। না, আপনি এত কিছু যদি লিখে আসতে পারেন, স্যার বুঝবে যে আপনি কনসেপ্ট বুঝছেন। এই যে এতক্ষণ যেটার আমরা মানে খুঁজছিলাম সেটা এখন পাওয়া গেছে, সেটা হচ্ছে মোটরের কোনো কিছুই মেলে নাই। এই যে মোটরের এমভিএও মেলে নাই বেজের সাথে, আবার মোটরের ভোল্টেজও মেলে নাই, দেখছেন? তাহলে এখন আমরা এটা করব, এই পাশে করব। তাহলে নাম দিলাম ধরেন এক্স এম, কত, 18.5, তার মানে 0.185। নিউ এমবিএ মানে 100, ওল্ড এমবিএ মানে নিজেরটা মানে 66.5। এই যে এখন এই জিনিসটা কাজে লাগে। ভোল্টেজের ক্ষেত্রে ওল্ড উপরে বসে, নিউ নিচে বসে। ওল্ড কে, ওল্ড মানে নিজেরটা, নিজেরটা কত, এই যে 10.45। নিউ কত, মোটর আছে যেই সাইডে সেই সাইডের বেস কত, এই যে 11। তাহলে কত আসতেছে, 0.25107, 0.251 লিখলেও চলতেছে। এবার লোড, লোডের ক্ষেত্রে দেখেন বলতেছে 57 MVA, 0.6 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অ্যাট 10.45 কেভি। তাহলে লোডের প্রথম কথা হচ্ছে লোডের ইম্পিডেন্স বের করা লাগবে, এটা হচ্ছে জেড এল। তো স্বাভাবিক কথা, ইম্পিডেন্স যে আমরা বের করব কিভাবে বের করা যায়, ইম্পিডেন্স বের করার সূত্র কি, সহজে মনে রাখবেন। দেখেন আর সমান আমরা কি জানি, V²/P, এটা সবাই জানি, মানে মূল সূত্র শিখছিলাম, P সমান V²/R। জাস্ট রিপ্লেস করে দেন, আর এর জায়গায় আমরা যদি জেড বসাই, ভির জায়গায় ভি থেকে যাবে, পি এর জায়গায় চলে আসবে এস। একটা প্রবলেম এই জায়গায় তৈরি হবে, সেটা হচ্ছে এইখান থেকে আমরা মান পাবো, এখান থেকে মান পাওয়া যাবে। আবার পাওয়ার ফ্যাক্টর থেকে আমাদের কি করা লাগবে, আলাদা আলাদা করা লাগবে, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আলাদা করে নিতে হবে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, একবারে যাতে চলে আসে সেই সূত্র কি, এটা একটু বলে দিই, যারা মোটামুটি এটা হয়তো পড়ছেন খেয়াল নাই। সূত্র হচ্ছে, এটা হচ্ছে সব চলে আসবে, রেজিস্ট্যান্সও চলে আসবে, রিঅ্যাকট্যান্সও চলে আসবে। সেটা বের করার সিস্টেম হচ্ছে যে ভোল্টেজ যেটা আছে এটার স্কোয়ার আর জেড এর হচ্ছে কনজুগেট। এখন কথা হচ্ছে আমরা সাকসেস। যে, জি জি, সাদিকুতে করছিলাম আমরা, মানে এসি সার্কিট। আমাদের তো জেডই লাগবে, তাহলে জেড সমান কত লেখা যায়, V²/S। কিন্তু এই যে জেড এর তো এখানে কনজুগেট থাকতেছে, এটা যদি এই পাশে পাঠাই দিই, এই পাশে কনজুগেট হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখতে পারি, বারবার এরকম বের করা লাগবে না, আমরা এই একটা সূত্র একবারে মনে রাখবো। তাহলে জেড এল সমান কত হবে, ভি এর স্কোয়ার ডিভাইডেড বাই এস, তার মাথার উপরে কনজুগেট। ক্লিয়ার? জি ভাই। জি এবার ভাই। আসি কিভাবে বসাবো। এস লেখার সিস্টেম যাদের মনে নেই আরেকবার বলি,
এস লেখার সিস্টেম হচ্ছে এস এর যে ভ্যালু আছে সেইটা, তার সাথে লিডিং হলে মাইনাস, ল্যাগিং হলে প্লাস, আর অ্যাঙ্গেল হিসাবে যাবে কজ ইনভার্স পি। সিম্পল হিসাব। তাহলে এবার আসি, লোডের কথা কি বলতেছে, 57 MVA। তার মানে এই যে এইখানে 57 বসাবো, ল্যাগিং তার মানে চিহ্ন দেব প্লাস, কজ ইনভার্স কত, এই যে 0.6। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, ভি কত, এই যে 10.45 স্কোয়ার, মানে এর অ্যাঙ্গেল নিব না, বাই 57, এই যে 57, তার যাবে অ্যাঙ্গেল, ল্যাগিং এর জন্য প্লাস, কজ ইনভার্স 0.6, মাথার উপরে কনজুগেট। এই কিন্তু আমাদের জেড এল, এটা অ্যাকচুয়াল ভ্যালু আসতেছে। পরে এটাকে আমরা পার ইউনিট বানাই নিব। করেন, 10.45 এর স্কোয়ার, 10.45 এর স্কোয়ার ডিভাইডেড বাই 57, অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.6, এটা করলাম, আসলো। তো এই যে আবার কি করা লাগবে, এই যে কনজুগেট করা লাগবে। তাহলে তা আমার শিফট হচ্ছে 53 থাকলে +53 নাকি? প্লাস 53, রাইট। কত, এই যে 2 নাম্বার। আচ্ছা, এটা আসলো, বাট আমরা একটা চাচ্ছি আলাদাই করে দিই একবারে। আলাদা মানে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আলাদা হয়ে যায়। কোন ফরম্যাট, এই যে 4 নাম্বার ফরম্যাট। কত, 1.1495, 1.5326। এটা কিন্তু ওহমে আসছে, কারণ আমরা অ্যাকচুয়াল ভ্যালু বের করলাম, 532614। কিন্তু আমাদেরকে তো দেখাইতে হবে পার ইউনিটে। তাহলে এই জায়গার বেস ভ্যালু বের করা লাগবে এখন। জেড বেজে কিন্তু অ্যাঙ্গেল বসানো যাবে না, জেড বেজ মানে সবসময় মান। এখানকার বেজ ভোল্টেজ কত, এই যে 10.45, আর এমভিএ তো সবসময় 100। কারণ বলছিলাম বেজ এমভিএ একবার যেটা ফিক্স করে দেবে ওইটা আর চেঞ্জ হবে না। এটা একটু সেভ করে রাখি, বারবার ঝামেলা করবে। আচ্ছা, পরে আলাদা তুলবো না, যেহেতু সব ভ্যালু মেইনে। 10.45 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, যেটা বের করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল। এটা অ্যাকচুয়াল। আর বেস যেটা, সেটা তো বেস ভ্যালু। বেস ভ্যালু মনে রাখতে হবে, কখনোই অ্যাঙ্গেল আচ্ছা, হয় এরপর না, পার ইউনিট করবো। শুধু জি ভাই, মান হয়। অঙ্গল হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কত হচ্ছে, মান হবে, হ্যাঁ। ভাই, 100টা হচ্ছে এই আপনার ইয়ার এমভিএ না, ওই যে একদম বেস মূল যে বেস ধরছি যে দেওয়া 100, থাকবে সেটা সেটা, এমভিএ। রাইট, যেটা দেওয়া থাকবে সেটা। হুম হুম হুম। কত, 1.092। 1.0, ভাই তাহলে জেডেলটা কি আমরা মানে কোশ্চেনটা একটু, জি জি। জেডেলটা ভাই কেন বের করতেছি ভাই, মানে আমাদের আচ্ছা, কেন বের করতেছি, ফিগারে কারণ তো জেডেল আমাদেরকে বসাবো কোথায় ভাই আমি? এই যে এই লোডের ইম্পিডেন্স বসাইতে হবে, এই কারণে বের করলাম। এই যে লোডের সবার ভ্যালু বসানো শেষ না, লাইন দেওয়া এখন আছে। তো আমার এইটাও তো বসানো লাগবে। জি ভাই। ও আচ্ছা, লোড ওই নিচে নিচে ভাই পুরোটা লোড এটা দেওয়া আছে ওইটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝছি ভাই নিচের, বুঝছি। এই যে ও এইখানে যেটা আচ্ছা লেখা, আচ্ছা, এটা এটা লোডের বুঝতে পারার ভ্যালুটা। জন্য। হ্যাঁ। তাহলে পার ইউনিট কত হবে, অ্যাকচুয়াল ভ্যালু ভাগ ও, বেস ভ্যালু। আমি একবারে করে দিলাম, কত, 1.1495 প্লাস 1.5326 ডিভাইডেড বাই যে বেস 1.092। ওয়েট, আই মনে হয় তুলি নাই। হুম।
ঠিক আছে, তাহলে কত আসতেছে? আচ্ছা যাক, যা আসতেছে তাই 1.052 আর 1.403। এটা কিন্তু পার ইউনিট, এইটাই আমাদের সার্কিটে বসাইতে হবে 1.052। ভাই একটু ক্যালকুলেটর কিভাবে তুলছেন ভাই, একটু আরেকবার যদি ওইটা যাইতেন। কোনটা? এক মিনিট। আপনি ওয়ান ভিডিওটা পয়েন্ট ফোর এটকে এটকে জিরো আসতেছে তো, মানে মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। কোনটার কথা বলতেছেন? ভাই ক্যালকুলেটরটা একটু তোলেন, ক্যালকুলেটর ওই যে মানটা হ্যাঁ তুলছেন ওটা কি যে দিচ্ছেন কিনা ওটা একটু হ্যাঁ, দেখবো। ওই প্রথমেই দেয় না, কিন্তু পরে এই যে যে দিছে। আচ্ছা, তাহলে ওই যে যে দিয়ে করতে হবে না ভাইয়া হ্যাঁ অবশ্যই এটা, অবশ্যই, নাহলে তো আর আলাদা আলাদা পাওয়া যাবে না। যদি হচ্ছে যে দেওয়ার পর হচ্ছে আপনার ওই যে ফোর 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 দিয়ে ওটা ইয়া হ্যাঁ, করে ওই আলাদা ই করতে দিয়ে রেক্টেঙ্গুলার দিয়ে রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আলাদা করে ফেললাম। রেজিস্ট্যান্স বরাবর রেজিস্ট্যান্সের ভ্যালু জি ভাই। বসাই দেবো, রিঅ্যাকট্যান্স বরাবর আচ্ছা, এটা তো আবার একটু সাথে দিয়ে দিতে হবে। এক মিনিট, ফাইল আবার ঝামেলা করতেছে, আমি ফাইলটা আরেকবার চেক করে আবার ওপেন করতেছি। আচ্ছা এই ভ্যালু, সিমিলার ম্যাথ, জি জি, বললাম সিমিলার ম্যাথ কি ওই যে পাওয়ার সিস্টেম ভিএলসি এর বই কি এরকম ম্যাথ আছে? এটা হচ্ছে হাদি সাদাত এবং স্টিভেনসন, এই দুইটাতে পাবেন। আচ্ছা এই ভ্যালুটা আমি আরেকবার একটু ক্যালকুলেশন করি, মনে হচ্ছে একটু ভ্যালু কম বেশি হচ্ছে। আমি একটু করে দেখি, এক মিনিট। এটা আসতেছে 10.45। ও হো, হ্যাঁ বুঝতে পারছি যে কি ভুল হয়েছে, খেয়াল করেন, এগুলো একটু খেয়াল রাখবেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে টোটালি। ভুল হয়েছে বেজ ভোল্টেজে। আচ্ছা মোটর যেখানে আছে, এই মানে মোটর বা লোড যাই বলি, সব তো এক সাইডে আছে, যেখানে আছে সেখানকার আর হবে ভোল্টেজ, না। বেজ ভোল্টেজ কিন্তু 11। বুঝতে পারছেন? তার মানে যে এখানে কিন্তু 10.45 নিলে চলবে না, এখানে কিন্তু নিতে হবে 11। ওকে, এই বাকি ঠিক আছে, তাহলে আমি এটুকু ঠিক করে দিলে ওকে। অথবা সবচেয়ে ভালো হয় যে কোনো একটা কোশ্চেন ব্যাংক দেখে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে পারেন। 1.2, খুব বেশি পরিবর্তন হয়নি, বাট তারপরও যা আসবে সেটাই। ওকে, 1.21, তাহলে এই ভ্যালুটা হয়তো একটু চেঞ্জ হবে। এইটা ঠিক আছে, এটাতে সমস্যা নাই। তো এটা কত? 1.1
495 প্লাস 1.5326 ডিভাইডেড বাই কত, যে 1.21। এটা তো অ্যাঙ্গেল সহ আসতো, বাট আমরা আচ্ছা চাচ্ছি আসছে। যে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আলাদা করে ফেলবো। 0.95 আর 1.266 অথবা 267 দিলেও চলতেছে। তাহলে এইখানকার ভ্যালুটা হবে হচ্ছে, এটা হচ্ছে 0.95। হ্যাঁ, এখন বলেন সবাই বুঝতে পারছেন কিনা ওভারঅল? জি ভাইয়া, বুঝতে পারলাম আর কি। এই হচ্ছে মোটামুটি একটা সার্কিট সলভ করার প্রসেস। এখন পরীক্ষার হলে এত বড় জিনিস অবশ্যই দিবে না, দিলে ছোটখাটো দিতে পারে অথবা কোনো একটা ছোট পোর্শন দিতে পারে। বাট নিয়ম শিখে রাখেন, যে এই টাইপের ম্যাথ গুলা করলে কি হবে, এখানে কিন্তু অনেকগুলো নিয়ম ছিল, ওই নিয়মের হতে একটা নিয়ম পরীক্ষায় দিল, তাহলে কিন্তু আপনি ইজিলি পারবেন। আমাদের কাজ হচ্ছে নিয়ম শিখে যাওয়া। আর ভাই একটা জিনিস কি, পরীক্ষা হলে আমার মনে হয় না যে ভাই এরকম মানে সিমিলার টাইপের দিবে, যেমন এখানে আমরা হচ্ছে ভাই ট্রান্সফরমারের ক্ষেত্রে যখন আমরা লাইন ভোল্টেজ 220 পেলাম, অপর সাইডে 22 পেলাম, মানে মিলানো লাগছে না। এরকম পরীক্ষার মনে হয় ভাই এত চেঞ্জ করা জিনিস দিবে না, সময় যেহেতু কম থাকবে রাইট, রাইট। ততটুকু জিনিসই দেওয়া যায়। রিসেন্ট যেগুলা দিচ্ছে বেশিরভাগই মিলে মিলে যাওয়া, যেমন হয়তো এই ম্যাথটাই ধরেন দিল, এইগুলা 90 90 না, সব 100 MVA, ভোল্টেজও মিলে গেছে, তাহলে সুবিধা হবে। এই 18%কে আর চেঞ্জ করা লাগবে না, হুবহু 0.18 বসাই দিতে পারবো এখানে। বুঝতে পারছেন? ওনারা মনে হচ্ছে ফিগার চাবে মেবি, যদি এরকম কিছু তো হ্যাঁ, হ্যাঁ, ফিগার একটা দিতে হবে। বেশিরভাগই হ্যাঁ, ছোট দিলে তো আমাদের জন্য ভালো। আমাদের কাজ নিয়ম শেখা, এরপর যা দিবে সেটা হিসাবে যতটুকু করা যায়। আচ্ছা, এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা, এইখানে আর তেমন কোনো কোশ্চেন নাই, আমরা নেক্সট ইয়েতে যাই। ভাই এখানে লিখছে ড্রয়িং ইম্পিডেন্স ডায়াগ্রাম, কিন্তু ভাই এটা তো পুরা হয়ে গেল, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম হয়ে গেল, রেজিস্ট্যান্স এই না। তো বাই ডিফল্ট মিলে গেছে, কিন্তু এই যে এখানে যে আমরা রেজিস্ট্যান্স দিছি, যদি রিঅ্যাকটেন্স ও আচ্ছা ডায়াগ্রাম আচ্ছা আচ্ছা। চাইতো এইটা আমরা আর দিতাম না, এটাও রিঅ্যাকটেন্স। আর নর্মালি রিঅ্যাকটেন্স ডায়াগ্রামে স্ট্যাটিক লোড আসলে দেওয়ার দরকার পড়ে না, স্ট্যাটিক লোডটাও আমরা ইগনোর করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে রিঅ্যাকটেন্স ডায়াগ্রামটা শেখাই হয় ফল্ট অ্যানালাইসিস এর জন্য। আচ্ছা ওকে। আচ্ছা, এই প্রশ্নে আর তেমন কিছু নয়, আমরা নেক্সট কোশ্চেনে আসি, এই 2 নাম্বার। এখানে দেখেন মোটামুটি এটা আর একটু আগের চেয়ে তার একটু ইজি। আমি এখানে কিন্তু খুব বেশি ডিটেলস বলবো না, একটু আগের চেয়ে শর্টে করার ট্রাই করব। কেমন? আমাদের খুঁজে বের করতে হবে কাকে বেস বলতেছে। বেস বলতেছে 100 MV, ওকে। 20 কেভি কে চুজ করতে বলতেছে কোন জায়গায়, এই যে জেনারেটর সাইডে, তার মানে এটা হচ্ছে 20, মার্ক করে ফেললাম। T1, T1 এর কি 20-এর সাথে 20 মিলছে? মিলছে। তার মানে এখানকার বেস ভোল্টেজ কত হবে? 200। T2, T2 200-র জি। সাথে কি 200 মিলছে? মিলছে। তাহলে এখানকার বেস ভোল্টেজ হবে 20। এই দেখেন, দ্রুত শেষ। আচ্ছা, এবার কিন্তু ম্যাথ আঁকালে ওকে, তাহলে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে সার্কিট আঁকানো। এই সার্কিটটা আঁকাবো। জেনারেটর, এই যে গোল দিলাম। এরপরে একটা ট্রান্সফরমার, একটা লাইন, আর এই যে এর সাথে কি একটা লোড আছে, তাহলে লোড কোথায়? এইখানে। লোডের বিষয় কি? লোডে দেখেন রিয়েল পার্টও আছে, ইমাজিনারি পার্টও আছে, তার মানে ওহমে রেজিস্টরও থাকবে, রিঅ্যাকট্যান্সও থাকবে। যাই হোক, এটা কোন জায়গা? এটা হচ্ছে এই যে এটা। এরপরে কি T2 থাকবে। ভাই লোডের পরে এটা হচ্ছে ভাই লাইনের রিঅ্যাকট্যান্স না?
কোনটা? হ্যাঁ, এইটা হচ্ছে লাইন, হ্যাঁ, এটা হচ্ছে এক, এটা সরি, দুই এক, এক তো হচ্ছে ইয়ের পরে। হবে না। তা জেনারেটরটাকে কিছুই লেখে নাই, এইটা এক হচ্ছে লোড, এক, এটা হচ্ছে দুই, দুই। তিন তো নাই, ওই এক আর দুই মেনশন করা আছে সার্কিটে। আর এই যে ট্রান্সটার G2 আছে একটা। এই আমাদের সার্কিট আঁকা শেষ, বুঝতে পারছেন? জি ভাই। এবার কাজ কি, জাস্ট ধরে ধরে ভ্যালু বসানো। ওকে, বসাই। জেনারেটর ওয়ান মানে ধরেন X G1, X G1 কত, এই যে 9, 0.09 ইন্টু নিউ কত, 100, ওল্ড কত, ওল্ড হচ্ছে নিজেরটা মানে 90, ইন্টু ভোল্টেজ দেখি মিললো কিনা। ভোল্টেজ দেখেন মিলে গেছে, এই যে 20, 20 মিলে গেলে আর ওইটা নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই, যা আসবে তাই। ইন্টু আচ্ছা 100/90। বলি ভাই, বলেন। ভাইয়া ওই যে অনেক অনেক জায়গায় যখন লেখা না থাকে চুজ 20 কেবি অ্যাজ জেনারেটর বেস ভোল্টেজ, শুধু লেখা থাকে বেস ভোল্টেজ ধরে করো, সেক্ষেত্রে আমরা লাইনটা বিবেচনা করে ট্রান্সফরমার দুই সাইড বের করি। ট্রান্সফরমার যে কোনো এক সাইড বের করলে সেটা জেনারেটর বেস ভোল্টেজ হয়ে যায় যদি এক সাইডে থাকে, তাই না? কোশ্চেনটা আরেকবার বলেন। এটা হচ্ছে অনেক জায়গায় লেখা থাকে যে শুধু বেস বেস ভোল্টেজ 20 কেবি ধরে করুন, কিন্তু হুম, লেখা থাকে না যে জেনারেটর 20 কেবি ধরে করুন। অবশ্যই সেক্ষেত্রে আমরা সাইড প্রথম যে বলে অঙ্কটা দিবে, করেছিলাম সাইড সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে বলে আমরা দিবে ট্রান্সমিশন। হ্যাঁ, কোন সাইডে ঠিক আছে। ধরতে হবে, এটা অবশ্যই বলে দিবে। আচ্ছা, হয়তো আমরা তাড়াহুড়া করে কোশ্চেন পড়ি, ওই জিনিসটা খেয়াল করি না, কিন্তু অবশ্যই আপনাকে এটা বলতেই হবে যে বেসটা ধরতেছি কোন সাইডে। কারণ এই যে দেখলাম, ও সাইড আচ্ছা চেঞ্জ আচ্ছা, হলে বেস ঠিক আছে। ভোল্টেজও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত আসলো? 0.1 আসছে। তাহলে এটা হচ্ছে যে 0.1, দেন T1, T1 কত, 0.16 ইন্টু নিউ 100, ওল্ড মানে নিজেরটা, T1 এর নিজেরটা কত, যে 80। ভোল্টেজ তো মিলবেই, এই যে দেখেন লো সাইডে 20, T1 এর লো সাইডে 20, তো মিলে গেলে ওইটা নিয়ে আর ঝামেলা করার কোনো দরকার নাই, যেটা আসবে সেটা। .16 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 80, তো 0.2। তাহলে এটা হচ্ছে যে 0। আমরা আগে একটু সহজ গুলা করে ফেলি, লাইন টাইন পরে আসে। T2 করে ফেলি, T2 কত আসবে? T2 হচ্ছে 0.2, নিউ 100, T2 এর কত, 80। ভোল্টেজ মিলছে, সো আমরা করব না। এটা হচ্ছে 0.25,
এটা কিন্তু এই যে এইটা, আচ্ছা এটা আবার ঝামেলা লাগতে পারে, গোল করে দিলাম, এটা আবার না বাস নাম্বার বোঝাচ্ছে। মোটরেরটাও বের করে ফেলে, এটা তো মোটর না, এটাও জেনারেটর। জি টু এর কত, এইখানে দেখেন ভোল্টেজ কিন্তু মেলে নাই, কারণ জি টু এর সাইডে বেজ হচ্ছে 20, অথচ জি টু এর ভোল্টেজ হচ্ছে 18। তাহলে এইটা হচ্ছে 0.09 ইন্টু নিউ হচ্ছে 100 ডিভাইডেড বাই জি টু এর ভোল্ট কত 90, ইন্টু ভোল্টেজের ক্ষেত্রে উল্টা হয়, মানে ওল্ডটা উপরে বসে বা নিজেরটা উপরে বসে 18, আর বেস বেস কত 20, তার স্কয়ার। 0.09 গুণ 100/90 ইন্টু 18/20 কত আসছে, 0.081। এবার আছে লাইন আর এই যে লোডেরটা। লাইন মানে যে এখানকার বেস ভোল্টেজ বের করা লাগবে এখন, তো এখানকার বেস ভোল্টেজ, সরি বেস ভোল্টেজ তো আছে, বেস ইম্পিডেন্স বের করা লাগবে। বেস ভোল্টেজ হচ্ছে 200, এমভিএ হচ্ছে 100, তাহলে লাইনের বেস ভোল্টেজ, বেস ইম্পিডেন্স কত আসবে, জেড বি এট লাইন। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, 400। লাইন যেখানে আছে লোডও সেইখানেই আছে, তার মানে লাইনের জন্য বেস ভোল্টেজ যা হুম। হবে লোডের জন্য বেস ভোল্টেজ তাই হবে, আমরা আর আলাদা না লিখি। ভোল্টেজ তো এক তাহলে কি হবে স্যার, এভাবে? ইম্পিডেন্স না তো। বেজ ইম্পিডেন্স, জি স্যার, বেজ ইম্পিডেন্স তো ভোল্টেজটা এক দুজনের হবে। সেম, নিজের ইম্পিডেন্সের কথা আচ্ছা আমি বলতেছি না, বেজ ইম্পিডেন্স তো সেম, আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, বেস ইম্পিডেন্স হবে, হ্যাঁ, নিজেরটা তো ভোল্টেজ যেহেতু আলাদা করবোই আমরা। আচ্ছা, 400 হয় স্যার। দেখে 400 আসতেছে তাই তো, জি। হ্যাঁ। এটা 200 100 ঠিক আছে। এইবার আসি যে নিজের ইম্পিডেন্স, নিজের ইম্পিডেন্স অবশ্যই আলাদা। এখন দেখি লাইনের কি অবস্থা, হুম লাইনে বলে দিছে 120 ওহম, তার মানে হুম। জেড লাইন এটা হচ্ছে জিরো একশো পয়েন্ট থ্রি বিশ ওহম তাহলে জেড লাইনের পার ইউনিট কত হবে, অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু, কত বললেন, 0.3। 0.3। 0.3। তাহলে এইটা হয়ে গেল। স্যার আপনার কাছে একটা সমস্যা করতেছে, মানে লিখতেছেন কিন্তু আপনার কথা আগে আসতেছে, লেখা অনেক পরে আসতেছে, বা লেখা আসতেছে না এরকম। বাকিরাও কি একই জিনিস ফেস করতেছেন? একটু মাঝে মাঝে হচ্ছে আর কি। জি ভাই। তাহলে নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। দেখ আমি একটু দরকারে ধীরে ধীরে লেখা ট্রাই করতেছি যাতে ডিলে কম আসে। এখন ওকে। ঠিক আছে এখন, কিন্তু এটা মাঝে মধ্যে হয় আর কি। হ্যাঁ বুঝতে পারছি, ওই নেটওয়ার্কের কারণে হয়তো একটু ইয়ে হতে পারে। আচ্ছা লোডের কথা দেখেন, লোডের এস দেওয়া আছে,
তার মানে আগে যেটা আমরা কষ্ট করে বের করে নিছিলাম এখনো এটাই করা লাগবে, কিছু করার নাই, কারণ এস দেওয়া আছে আর আমাদের জেড লাগবে। সমস্যা নাই, এস যেহেতু হ্যাঁ, দেওয়া আছে আমরা জেড বের করে ফেলতে পারবো ঠিক আগের নিয়ম। কিরকম? জেড লোড সমান কি শিখলাম, ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই এস, যেটা লোডের দেওয়া থাকবে সেটা, আর ওভারঅল জিনিসটার কনজুগেট। লোডের এস এর ভোল্টেজ কনজুগেট। দেখেন, এই যে বলে দিছে কত, 200 কেভি স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা একটা কাজ করি, যেহেতু মান কনজুগ, আসছে হচ্ছে 500 অ্যাঙ্গেল অফ 53 তার প্লাস মানে 53। কনজুগেট করলে কি +53 হয়ে যাবে, তাই তো? আমরা যেহেতু আলাদা দেখাতে চাচ্ছি আলাদাই করে ফেলি, 300 আর 400। পার ইউনিটে জিনিসটা কিরকম হয়? এই যে জেড বেস কিন্তু পয়েন্ট 400। 75 আর ওখানে যে 1 রেজিস্ট্যান্স এইটা এখন 75 আর রিঅ্যাকট্যান্স হচ্ছে হ্যাঁ, 1। তাহলে এইটা ধরে আমাদের এখানে বসাই দেবো আমরা। তাহলে এটা হয়ে গেল 0.75, এটা হচ্ছে J1। এই হচ্ছে আমাদের এখানে দেখেন খুব বেশি কিন্তু চেঞ্জ করা লাগে নাই, মানে আগেরটার চেয়ে এটা আর একটু ছোটই বলা যায়। এইরকম কয়েকটা একটু বড় বড় জিনিস দেখে প্র্যাকটিস করলে দেখবেন যে মোটামুটি আহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। নিয়মটা মনে হয় আসছিল কোথাও। আসতে পারে যে মোটামুটি ওই দেখা যায় যে হাদিস আদাত বা তারপরে হচ্ছে স্টিভেনসনের ছোটখাটো এক্সাম্পল বা প্রবলেম গুলা দিতে পারে। ভাই একটু নিচের দিকে যাবেন, একটু মানে একটু নিচের দিকে। হ্যাঁ বলেন। হ্যাঁ, আর একটু নিচের দিকে। এখানে এটা জাস্ট হচ্ছে আমাদের ওই লোডটা সবসময় এই সুতোতে ইউজ করবো, তাই না? সব সময় না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। কেন এই সূত্র ইউজ করতেছি, কারণ এই যে লাস্ট যে দুইটা ম্যাথ আমরা সলভ করলাম সেখানে লোডের ইম্পিডেন্স দেওয়া ছিল না, লোডের কমপ্লেক্স পাওয়ার দেওয়া ছিল, সেখান থেকে ইম্পিডেন্স বের করা লাগবে, তাই এই সূত্র ইউজ করলাম। ধরেন স্যার খুব ভালো মানুষ, এস না দিয়ে ডিরেক্ট জেড দিয়ে দিছে, তাহলে কি আর আমার এইটুক করার দরকার আছে? না ওইটাতে তো প্রশ্নে দিয়ে দিছে, তাহলে আমি শুধুমাত্র হয়ে এই যাবে অংশটুকু তাহলে। করতাম। প্রশ্নে যে জেডটা দেওয়া থাকতো ভাগ জেড বেস, শেষ। বুঝছেন? ঠিক আছে। মানে যেই প্রশ্নে যেরকম চাবে আমরা সেরকম ইউজ করব। কিছু প্রশ্নে ধরেন লোড দেই নাই, স্ট্যাটিক কোনো লোড দেওয়াই নাই, যদিও বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, তো দেই নাই ভালো কথা, আমরা এটা ইউজই করব না। আচ্ছা, এই যে 3.15 আছে, এটা কিন্তু আগের দুইটা ম্যাথের চাইতেও সহজ। আমি জাস্ট এইটার সার্কিটটা আঁকাই দিচ্ছি, আপনাদের কাজ থাকবে এই সার্কিটটা কমপ্লিট করবে। সার্কিটটা আমরা দেখেই বুঝতে পারতেছি, জাস্ট যেটা একদম আচ্ছা ভাই একটা সবগুলা। কথা, হ্যাঁ বলেন। এই যে এখানে যে আমাদের জেড এর মানটা দেওয়া আছে সেটা তো আমাদের পারেন্ট বের করা লাগবে। হ্যাঁ, পার আরে বের ইউনিটে করতে হবে বের করে ভাই, নিতে এটা হবে। তো আপনি
ওহমে যে দেওয়া আছে, পার ইউনিট বের করে নিতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওহমিক ভ্যালু দেওয়া, আমাদেরকে পার ইউনিট বের করে এখানে বসাইতে হবে। এতক্ষণ পর্যন্ত লাইনে শুধু জি জি রিঅ্যাকটেন্স ছিল, এই জন্য শুধু রিঅ্যাকটেন্স আঁকাইছি। এখানে লাইনের রেজিস্ট্যান্সও দেওয়া আছে, এই জন্য আমরা রেজিস্ট্যান্সও আঁকালাম। আঁকানো নিয়ে কারোর কোনো ডাউট আছে? সিম্পলি যে যা আছে ধরে ধরে বসাই দিছি। এটা হচ্ছে জেনারেটরের জন্য, এই যে ট্রান্সফরমারের জন্য এটা। মানে যেটা হচ্ছে 1 নাম্বার দিলাম। 2 নাম্বার হচ্ছে যে লাইনের পরে, আর বাকি তো আমাদের নাম্বারিং না করলে চলতেছে। তাহলে আপনাদের কাজ থাকবে এই ভ্যালুগুলো যেরকম আছে বেজ সিলেক্ট করবেন, দেন সেটা দিয়ে ভ্যালু বসাবেন। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। এখানে আর একটা খুব 3 নম্বরের বড়, কোশ্চেন। হ্যাঁ এটা আমি বলতে যাচ্ছি, যে বি নাম্বার কোশ্চেনটা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিছে। সেটা হচ্ছে এই যে মোটরের কথা বলতেছে, দ্য মোটর ইজ ড্রয়িং এত, ল্যাগিং এট এ লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ অফ এত, ডিটারমাইন দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড দ্য ইন্টারনাল ইএমএফ অফ দ্য জেনারেটর ইন পার ইউনিট অ্যান্ড কেভি। এতক্ষণ পর্যন্ত দেখেন আমরা এর আগে যত ম্যাথ করছি, কোন ম্যাথে এইটার ভ্যালু আমরা বের করি নাই, না পার ইউনিটে না অ্যাকচুয়াল ভ্যালুতে। এই প্রশ্নে বলতেছে যে সেটা বের করতে হবে। কোন লজিকে? লজিকটা হচ্ছে এটা, যে এই মোটরটা এই পরিমাণ পাওয়ার নিচ্ছে, এইটাকে কাজে লাগায় আমাকে বের করতে হবে। বুঝিনি কথাটা, ঠিক আছে আরেকবার বলেন। আচ্ছা আবার বলি, এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করছে, কোন ম্যাথে জেনারেটর অথবা মোটরের ভোল্টেজ বের করতে বলে না। মানে দেখেন এই যে এখানে কি কোনো কিছু ভ্যালু আমরা বসাইছি, যে এত পার ইউনিট ভোল্টেজ, মানে এত ভোল্টেজ অথবা এত পার ইউনিট, এসব কিছু কি বসাইছি আমরা? আমরা শুধুমাত্র দেখেন রিঅ্যাকটেন্স অথবা ইম্পিডেন্স এসব বের করছি, তাই না? হ্যাঁ। এই ম্যাথে হ্যাঁ। বলতেছে এই যে মোটর আছে, জেনারেটর আছে, এইটার ভোল্টেজ কত, হ্যাঁ। এইটার টার্মিনাল ভোল্টেজ কত। স্বাভাবিক কথা, মোটরের এই ভোল্টেজটাকে আমরা আচ্ছা। ইনডিউসড ভোল্টেজ, জেনারেটরের এই ভোল্টেজটাকে আমরা ইনডিউসড ভোল্টেজ বলি। এই যে ড্রপ খাওয়ার পরে যে ভোল্টেজটা থাকে সেটাকে আমরা টার্মিনাল ভোল্টেজ বলি। এটা হচ্ছে মোটরের জন্য টার্মিনাল ভোল্টেজ। হুম। আর এই যে এইটাকে আমরা মোটরের যেই ব্যাক ইএমএফ বলি অথবা ইন্টারনাল ইএমএফ বলে যাই বলি। এই ভ্যালুগুলো এতদিন বের করা লাগে নাই, আচ্ছা। এখন এই প্রশ্নে বের করতে বলতেছে। না। কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন তো একটা, আচ্ছা টার্মিনাল ভোল্টেজ চাচ্ছে আবার ব্যাক এফএম ইমএফও মানে যাচ্ছে, এক তাহলে কথায় এটা মাইনাস ওই, হবে ওখান থেকে। হ্যাঁ ওই যাক ওই ক্যালকুলেশন করতে, and মূল বিষয় হচ্ছে যে সেটা বের করতে গেলে কিন্তু আমাদের আগে এটা বের করা লাগবে। এই জন্য মানে উল্টা, এতদিন সিধা করতে এখন উল্টা করবো আর কি, কি আমার মনে হয়। বলা যাইতে পারে, হ্যাঁ। And উল্টাও ঠিক বলা যায় না, কারণ এই জিনিসটার কাজ আসলে সেরকম করা লাগে নাই এতদিন। কথা বুঝতে হ্যাঁ। পারছেন? হ্যাঁ। হ্যাঁ। এইটা আপনি ওইগুলা ছাড়াও বের করে ফেলতে পারবেন। মানে এক কথায় এখানকার অ্যাকচুয়াল কত ভোল্টেজ বা এখানকার কত ভোল্টেজ, কারণ বেজ ভোল্টেজ আমাদের বলা আছে। এইখানকার দেখেন বেজ ভোল্টেজ কত, এই যে 20 কেভি বলে দিছে, এই যে 20 20 ভাই কেভি একটু বলে দিছে।
আমাদেরকে এইখানকার অ্যাকচুয়াল ভ্যালু ভ্যালু বের করতে হবে। ভাইয়া এখানে আমাদের হচ্ছে ওই যে ভিজি দেওয়া আছে, এগুলা কি ভাই? এগুলো কি জেনারেটরের যে ইনডিউস এইগুলা সেগুলা, মানে হচ্ছে ওই যে বেসিক, কি বলো চিত্রে এটাকে, চিত্রে মানে রেটেড ভ্যালু, এগুলো হচ্ছে রেটেড ভ্যালু, বুঝতে পারছেন? ভিজি ভিএম। সহজে বলি, মোটরের রেটেড দেওয়া আছে এত, কিন্তু মোটর অত নিচ্ছে না, নিচ্ছে কত, 45 MVA। ও আচ্ছা আচ্ছা। ম্যাথের ক্ষেত্রে এটা ভাইয়া ইললজিক্যাল মনে হইলেও আমাকে এটা দিয়ে করতে হবে। কেন? কারণ রেটেড দেওয়া 43, নর্মালি এর চেয়ে কমই নেওয়ার কথা, কিন্তু নিচ্ছে বেশি। আর সেটা যে কারণেই হোক, আমরা কারণ ফাইন্ড আউট করা আমাদের এখন দরকার না। আমাদের দরকার 45 MVA মোটর নিচ্ছে, এটাকে কাজে লাগাই ম্যাথ করতে হবে। বুঝতে পারছেন? বিটা আপাতত আপনাদের করার দরকার নাই, কারণ এ যদি আপনি কমপ্লিট করেন, ওইখান থেকে আমি বি ম্যাথটা করাবো। আচ্ছা ভাই। তো এটা ভাইয়া, থাক, চিত- একদিন মাঝখানে টাইম দেই, আগামীকালকে ইনশাল্লাহ আমি বি ম্যাথটা সলভ করে দেবো। কিন্তু এ ম্যাথটা অবশ্যই আপনাদের কাজ থাকবে এটা কমপ্লিট করার। এটা যদি কমপ্লিট করেন তাহলে বোঝা যাবে যে এই কনসেপ্টটা মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ভাই, কালকে এটা মানে হোমওয়ার্ক করে সাবমিট করবো। আর ভাই একটু হোমওয়ার্ক গুলো দেখে একটু ভুল ধরা দিয়েন ভাই। হ্যাঁ, আমি করি তো। ওইগুলা, হ্যাঁ, করে আমি করবো। আপনি একটু দেখলে একটু ভাই ভালো হয়, কারণ ছিলাম আপনি যে ভুল ধারণা দিলে বুঝবো না। আমি একটু বাইরে আছি তো, এই কারণে কয়েকদিন একটু ঝামেলা হচ্ছে। সমস্যা নাই, আমি গুছাই নিয়ে পরে আমি সব আস্তে আস্তে দেখবো। আচ্ছা ভাই। ভাই চিত্রে এখানে আমাদের যে একটু জেনারেটর সাইডে যে তাকান ভাই, এখানে ভিজি দেওয়া আছে আর মোটর সাইডে ভিএম। এগুলা কি হ্যাঁ, কোনো এই এক্সট্রা কোনো লোড? এই ভিজিটাই হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, আচ্ছা আচ্ছা, যেটা পয়েন্ট। বিতে যাই বের করতে বলতেছে। এই আচ্ছা আচ্ছা। ভিএমটাই হচ্ছে এই যে এইটা, যেটা বিতে যাই বের করতে বলতেছে। আচ্ছা ভাই। আপাতত এতে এটার কোনো কাজ নাই, এজন্য আমি এতে ওইটা মার্কও করি না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি। এবার দেখেন এই ম্যাথটাও মোটামুটি সহজ। আমি এটা একটু করে দিই, যদিও এটা করলে ওইটার কিছুটা ধারণা পেয়ে যাবেন। তাহলে আমরা এটা একটু সহজে আঁকাই ফেলি। আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আকারে আঁকাই, দেখলেই বুঝতে পারবেন। তাহলে এখানে একটা V1 আছে, আমি ভোল্টেজটাকে একটা পয়েন্ট আকারে মার্ক করে ফেললাম। এখানে দেখেন একটা রিয়াকটেন্স আছে, এখানে একটা রিয়াকটেন্স আঁকাই ফেললাম। এইটা একটা ভোল্টেজ V2, ওকে। কিন্তু এখান থেকে দেখেন আবার একটা লোড বের হয়েছে, তার মানে জিনিসটা হচ্ছে এরকম। এখানে একটা রিয়াকটেন্স গেছে, এখান থেকে আবার একটা লোড গেছে, সেই লোডটা কত, অবশ্যই এরকম। বাস, এই কিন্তু আমাদের সার্কিট। এই ভোল্টেজটাই হচ্ছে V1, এই ভোল্টেজটাই হচ্ছে V3, V2 হচ্ছে এই ভোল্টেজটা। বুঝতে পারছেন? জি ভাই। যেহেতু এগুলো সব মার্ক ওরা নিজেরাই করে দিছে, আমাদের আর কষ্ট করার দরকার নেই। এটা 0.5, 0.4। শর্টে প্রশ্ন বলি, প্রশ্ন বলতেছে V2 বের করা লাগবে, V3 বের করা লাগবে। এখন এরা দেখেন এই জায়গাটাকে V2 বলছে কেন, কারণ এই যে নিচের যেটা আঁকাচ্ছি এটা কিন্তু রেফারেন্স পয়েন্ট, মানে রেফারেন্স বার বলি বা যাই বলি। এইটা যদি 0 ভোল্টেজ হয়, বাই ডিফল্ট এই দুই মাথার ভোল্টেজ যেহেতু V2, এই পয়েন্টটাকে আমরা V2 হিসাবে মার্ক করতে পারি, এই পয়েন্টটাকে আমরা V3 হিসাবে মার্ক করতে পারি, এন্ড অবভিয়াসলি এই পয়েন্টটাকে আমরা V1 হিসাবে মার্ক করতে পারি। বেসিক হিসাব। এবার একটু দেখেন, এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে, সেটা অবশ্যই এর ভিতরেই ফ্লো করতেছে, কারণ এইদিকে কারেন্ট যাওয়ার আর জায়গা নাই। এখন আমার ইচ্ছা যে এদের কি নাম দেব, যেহেতু S3 আছে, এটার নাম দিলাম ধরেন I3। এটা যদি I3 হয়, এটাও হবে I3, কারণ এইদিকে তো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই কারেন্টটা এসে অবশ্যই এইদিকেই ঢুকবে। এই কারেন্টের একটা নাম আছে, এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ধরলাম এই কারেন্টের
ভ্যালুটার নাম হচ্ছে, এটা S2, এটা হচ্ছে I2। আর এই যে কারেন্ট, এই কারেন্টের একটা নাম আছে, ধরলাম এটা I1। তাহলে আমি দেখেন এখান থেকে যদি নোডাল অ্যাপ্লাই করি, এতটুকু ইজিলি বলতে পারি যে I1 সমান I2 প্লাস I3। সঠিক। বাস, আপাতত এতটুকু জানলেই চলতেছে, বাকিটুকু আমরা আস্তে আস্তে করব। S3 দেখেন আমাদের বলে দিছে কত। S3 হচ্ছে 77 মেগাওয়াট প্লাস যে এত। S3 হচ্ছে 77 প্লাস যে 14। S3 লিখলাম। S3 যদি পাই, আর কি কি দেওয়া আছে প্রশ্নে বলতেছে, এস এত টু এস ইম্পিডেন্স টু অর দেওয়া আছে। মার্কিন পার ইউনিট ওয়ানে 100 MVA 400 কেভি। তার মানে আমাদের এই যে সিস্টেমটা দেওয়া আছে, এখানে দেখেন কোনো ট্রান্সফরমার নাই, তার মানে সব জায়গায় একই ভোল্টেজ। ট্রান্সফরমার থাকলে বেস ভোল্টেজ চেঞ্জ হয়, যেহেতু নাই, তার মানে সব জায়গায় 400 কেভি। তার মানে বেস ভোল্টেজ আমাদের কত? বেস ভোল্টেজ 400 কেভি, এটা সব জায়গায়। আর এমভিএ তো কখনোই চেঞ্জ হয় না। যখনই এটা দিয়ে দিল, তখন আমি এই যে ভ্যালু আছে এই ভ্যালুটা বের করতে পারি, অথবা ওইটা যদি নাও বের করি, আমাদের আরো কিছু মেবি দেওয়া আছে। ইট ইজ রিকোয়ার্ড টু হোল্ড দ্য ভোল্টেজ এট বাস। ও আচ্ছা, আমাদের সুবিধা হচ্ছে V3 বলে দিছে। V3 কত? ওই যে 400 তার মানে V3 বলে দিছে কত। এখন দেখেন ইজিলি I3 বেড়ে যাবে না? জি ভাইয়া, ভি ইকুয়াল টু আই জেড, জেড দিয়ে বের করতে হবে। রাইট, I3। কিন্তু আমরা চাই অ্যাঙ্গেল সহ বের করতে, আর অ্যাঙ্গেল সহ বের করলে আমরা জানি কি দিতে হয়, কনজুগেট। কনজুগেট দিতে হয়। রাইট, S3 ডিভাইডেড বাই V3 তার কনজুগেট। এখন S3 বাই আচ্ছা ভাই, V3 এখানে যদি কি আই করি, থ্রি টা পাবো? তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা তো 3 ফেজ, সিঙ্গেল ফেজ তো আর না। অনলাইন ডায়াগ্রাম বলছে যে। অনলাইন ডায়াগ্রাম মানে একটা লাইনে আঁকালাম, কিন্তু তার মানে তো সিঙ্গেল ফেজ এটা বোঝায় না। আঁকাচ্ছি সিঙ্গেল ফেজ, আচ্ছা, মানে কিন্তু ভ্যালু গুলো তো সব 3 ফেজের দেওয়া। বুঝছি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের ভাই I3 এর মান যেটা পাবো, রুট 3 গুণন দিতে হবে। কত কি বললেন, আরেকবার বলেন। আচ্ছা ভাই, I3 মান যেটা পাবো সেটার সাথে হচ্ছে 0.04 গুণন দিব না ওই পার। আচ্ছা, ওখানে মান বের করে ওটার সাথে গুণন দিয়ে পাশে আগাবো। হম আস্তে হম, আস্তে এভাবে তো করবো নাকি? মানে একবারে আমরা করে ফেলতে পারি, সেটা হচ্ছে এইভাবে, আচ্ছা আচ্ছা, √3 এরকম বিয়োগ, করে হ্যাঁ। দিতে পারি। জি ভাই, এক্সট্রা আছে না? এটা তো এক্সট্রারই চিন্তা করে করবো আমরা, তাই না? ডেল্টা করবো না। লাইন হিসাব করলেই চলতেছে, হ্যাঁ, যেহেতু এগুলো তো সব লাইনই। লাইনে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আসতেছে হচ্ছে, আচ্ছা আমরা একটা কাজ করি, এটা দেওয়া আছে পার ইউনিটে। আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে পার কারেন্টকেও থেকে। পার ইউনিটে করে নিই, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয়। তাহলে এইভাবে না করে আমরা পার ইউনিটে করি, তাহলে ম্যাথটা একটু সহজ হবে। ম্যাথ আবার বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, পার ইউনিটে যদি করি, V3 কে পার ইউনিট করলে কত আসে? এটা হচ্ছে V3 এর অ্যাকচুয়াল ভোল্টেজ, কিন্তু V3 এক, এর বেস ভোল্টেজ কত? 400। √3 দিতে হবে না? না না না, এটা তো, এটাও তো ইয়ে 3 ফেজ, এটাও তো 3 ফেজ ভ্যালু, √3 কেন দিব? ও আচ্ছা, অ্যাকচুয়াল থ্রি ভ্যালু থ্রি বাই বেস ভ্যালু। আচ্ছা, দুটোতেই দেওয়া লাগতো আর কি, দিয়ে কাটিয়ে দিলে সেম। হ্যাঁ হ্যাঁ, ওই সেইটাই আর কি। S3টাও বের করে ফেলতে পারবো। S3 এর অ্যাকচুয়াল হচ্ছে এটা।
আর বেস কত? বেস ইজ 100। তো আই, আচ্ছা আমি এখানে আর ওই আর যে এরকম আলাদা আলাদা করলাম না, একবারে তুলে ক্যালকুলেটরে সেভ করে রাখলাম, জাস্ট বসাই দিচ্ছি। তাহলে কত? 0.7826, অ্যাঙ্গেল হচ্ছে 10.3। মানে পি কিউ এরকম আর দেখালাম না, কারণ ওইটা যেহেতু আমাদের দরকার না, এটা আমি সেভ করে রাখলাম। এই যে এ তে সেভ করে রাখলাম, আচ্ছা ভাই, যাতে বারবার না হয়। হ্যাঁ বলেন। আপনি তো স্ত্রীটা প্রায়োরিটি নিলেন তাই না? হ্যাঁ পার ইউনিটে আনলাম। এক্স- তো প্রায়োরিটি কি কখনো 10 অ্যাঙ্গেল হয়? হ্যাঁ কেন হবে না? হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা কখনো বেজে দেখিনি অ্যাঙ্গেল এই হয় জন্য না, বেজ ভ্যালুতে আচ্ছা অ্যাঙ্গেল হয় না। আচ্ছা। দেখেন নাই, কিন্তু কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেটা আসবে কারেন্ট সেটা বের করার হতে পারে। প্রয়োজন পড়ে নাই। এখন আমাকে করাই লাগবে, কিচ্ছু করার নাই, কারণ পরে এখানে তো আমি কেভিএল অ্যাপ্লাই করব। যখনই কেভিএল অ্যাপ্লাই করব তখন তো কমপ্লেক্স নাম্বারে জি। আমাকে অ্যাঙ্গেল সহ কেভিএল অ্যাপ্লাই করতে হবে। বেস ভ্যালুতে অ্যাঙ্গেল হয় না, বাকিগুলাতে অ্যাঙ্গেল বসাইতে হবে। আচ্ছা, এটাও পাইছি পার ইউনিটে, এটাও পাইছি পার ইউনিটে। এখন এদেরকে কাজে লাগায় যে আই থ্রিটা পাবো, অবশ্যই সেটাও কিসে আসবে? পার ইউনিটে। যেহেতু পার ইউনিট, এখানে আর √3 আনার কোনো দরকার পড়বে না। এখানে সিম্পলি আমরা S3/V3 লিখবো এন্ড কনজুগেট করবো। ক্লিয়ার? হুম এটা কিন্তু যেটা বের হয়েছে লাস্ট, এটা S3 বের হয়েছিল। আর V3 তো আমরা আগেই হ্যাঁ দেখছি যে একই বের হয়েছে। তার মানে যেটা পাইলাম এইটাই, বুঝছি। শুধুমাত্র কনজুগেট মানে -10.3 বসাই দিলেই কাজ শেষ। তার মানে I3 আচ্ছা, হবে। প্রায়োরিটিও তাহলে কনজুগেট হবে স্যার? হ্যাঁ জিনিসটা অবশ্যই। আচ্ছা। এই যে হয়ে গেল, শেষ। জি। যখনই I3 পেয়ে গেলাম, V2 আপনি নিজেই বলতে পারবেন V2 কত হবে। এই যে V3, এইটার সাথে এই ড্রপটা যোগ করে দিলেই হয় V2। কেভিএল সিম্পলি অ্যাপ্লাই করে দিচ্ছে। তার মানে V3 V2 রাইট। প্লাস আই তাহলে থ্রি 1 ইন্টু প্লাস। জে 0.4। হ্যাঁ V3 তো 1, হ্যাঁ I3 সঠিক। যেটা বের করলাম। হ্যাঁ বুঝতে পারছেন? এটা হ্যাঁ, কিন্তু একটা পার ইউনিট অ্যান্সার। কি আমরা শুধু ম্যাথটাকে ইজি করার জন্য ক্যালকুলেশন ইজি করি, করার জন্য, রাইট। তাই আর না? ইউনিটে ম্যাথ ইজি করার জন্য, আলাদা কোনো উদ্দেশ্য নাই। আরো একটা সুবিধা বলছিলাম, পার ইউনিটে ট্রান্সফরমারের ক্ষেত্রে হাই সাইডের ভাইয়া, ভ্যালু যা হয়, লো সাইডের হ্যাঁ, ভ্যালু তাই হয়। এখানে 1.3। আমরা কি এগুলো পাশে লিখে দেবো পারি মানে ও পিও তো লিখে লাস্ট পার ইউনিট তো লিখে লাস্ট দেওয়া আছে। অ্যান্সারে পার ইউনিট লিখে দেবো, লাস্ট অ্যান্সার। তাহলে পার ইউনিট ভোল্টেজ এবং পার ইউনিট যে এস এগুলো সবই তাহলে কারেন্টও ভাইয়া পার ইউনিট বের হবে, তাই না? হ্যাঁ সবকিছু পার ইউনিটে বের হবে। ফাইনালি আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ দেখাই দেবো, সেটা আমি বলতেছি, কার্ডটা দেখাবো, কার্ডটা দেখাবো। এই যে এটা পেলাম, এর সাথে এক যোগ করে দেব। 1.01 অ্যাঙ্গেল 200, 16.26। 1.1, 16.200। এখানে কনজুগেট হবে না ভাই? কেভিএল এ কেন কনজুগেট হবে? কেভিএল এ কি কনজুগেট হয়? কনজুগেট শুধুমাত্র কমপ্লেক্স পাওয়ার বের করার ক্ষেত্রে হয়, অন্য কোনো জায়গায় না। আচ্ছা, আচ্ছা প্রশ্নটা কমপ্লেক্স আরেকবার একটু পাওয়ার। পড়ি, প্রশ্নটা কি বলতেছে। ডিটারমাইন দা ভোল্টেজ এট বাস 2 and 1। আচ্ছা এখানে কি পার ইউনিটের কথা বলছে? না, না। তার মানে অ্যাকচুয়াল ভোল্টেজ দেখাইতে হবে। তা আমি যেটা বের করলাম, এটা কি V2 এর অ্যাকচুয়াল ভোল্টেজ? না, এগুলো না পার না ইউনিট বের করছি। পার ইউনিট বের হয়েছে, তাহলে আমাকে অ্যাকচুয়াল এখন দেখাইতে হবে।
যে কোনো কিছুর অ্যাকচুয়াল ভোল্টেজ কত হয় তার পার ইউনিট ভ্যালুকে গুণ করে দিব বেস ভোল্টেজ দ্বারা। 100 দ্বারা। বেস ভোল্টেজ কিন্তু আচ্ছা, বেশ। 400 কেভি। এই যে 400 গুণ করে দিলাম এভাবে কত মনে হয়? করেন যে আসলে সুবিধা আছে, যে কোনো জায়গায় আমার অরিজিনাল মালটা বের করতে হলে জাস্ট বেসটা দিয়ে গুণ করলে আমি পেয়ে হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, এইটাই এই সুবিধা, সুবিধা। নাইলে আমাদের সব করে দিয়ে করা লাগবে 440 ভোল্টেজ, মানে কেভি আর কি। এইটা হচ্ছে অ্যান্সার। ভাই এটা অ্যাঙ্গেল অ্যান্সার হবে না। না, এখানে অ্যাঙ্গেল নিতে হবে। অ্যাঙ্গেল হবে, বাট আমি অ্যাঙ্গেলের ঝামেলা যাচ্ছি না। কেন যাচ্ছি না এটা আমিও আপনাদের সাজেস্ট করবো, যাওয়ার দরকার নাই। কারণ ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, এদের ভিতরে আবার অ্যাঙ্গেলের একটা ডিফারেন্স আছে। তো যখন আমরা অ্যান্সার করব ভোল্টেজ, সেখানে অ্যাঙ্গেল আনার দরকারই নেই। আপনি শুধু মান দেখাই দিবেন, ঝামেলা শেষ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, নয় যে 120 প্লাস মাইনাস এগুলা ঝামেলা করতে 30 হইতো। ডিগ্রি, 30 ডিগ্রির একটা ঝামেলা আছে। ও তো 30 ওই জি জি, হ্যাঁ 30 পরীক্ষার ডিগ্রি হলে রেট। এত মাথা ব্যথা করার কোনো দরকার নাই। এখানে অ্যাঙ্গেলের দরকার ছিল বলে আমি নিছি, অ্যান্সার দেওয়ার সময় অ্যাঙ্গেলের কোনো দরকার নাই বলে আমি দিচ্ছি না। আমার তো দরকার ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউডটা, এজন্য আমি শুধু এতটুকুই দিব। নাম্বার তো সেম পাবো না ভাই, এটা তো আরএমএস অবশ্যই ভ্যালু পাইলাম। অ্যাঙ্গেলের দিকে দেখবেও না, কোনো একটা ভোল্টেজ চাইছে মানে ভোল্টেজটাই মেন। আর একটা কি লাগবে? বাস ওয়ান এর ভোল্টেজ লাগবে। এখন আপনি বলেন তো V1 কত? ভি আচ্ছা, টু আমরা এর বের সাথে করে এই কিছু নিব। প্লাস। ড্রপটা যোগ করে দিব। কিন্তু প্রবলেম হচ্ছে আচ্ছা, এই ড্রপ যদি বের করতে চাই আমার কোন কারেন্ট লাগবে? I1 লাগবে। হ্যাঁ, I3 আমরা অলরেডি বের করে ফেলছি, কোনো সমস্যা নাই। I2টা বের আরেকটু করা সময় লাগবে। লাগবে। সেম লাগবে। প্রসেস। S2 দেখেন দেওয়া আছে, S2 কত? 15.93 মাইনাস 33.4 করে ফেলি। কারেন্ট। 15.93, কিন্তু এটা তো দেওয়া আছে MVA তে, মানে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে বেস ভ্যালু বের করা লাগবে। ওকে, তাহলে S2 এর পার ইউনিট ভ্যালু কত হবে? অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস। বেস ভ্যালু তো সব জায়গায় সেম, কত? এই যে 100 MVA। আচ্ছা, 100 দ্বারা যদি ভাগ করি, এটা মুখে মুখে করা যাবে, দশমিক জাস্ট 2 ঘরের দিকে চলে আসবে। তাহলে I2 কত হবে? S2 বাই V2 এর কনজুগেট। এই যে V2 কিন্তু আমরা আগে যে বের করে রাখলাম, এটা কিন্তু এখন নিতে হবে। ওকে, বসান। S2 হচ্ছে 0.1593। আচ্ছা, যেহেতু কনজুগেট করাই লাগবে, আমি আগের থেকেই কনজুগেট করে ফেলি। মানে মাইনাসকে আমি প্লাস বসাই দিলেই তো হয়ে গেল কনজুগেট। 0.336 অ্যাঙ্গেল প্লাস 64.51। ও আচ্ছা, একেরও অ্যাঙ্গেল নিতে হবে ভাই, এটা তাহলে হয় নাই হ্যাঁ, তা আমার। তো অবশ্যই, এখন তো সবার অ্যাঙ্গেল নিতে হবে। আগের বার নেই এটা নাই তাহলে কেন? হয় না। কারণ V3 এর অ্যাঙ্গেল তো 0 ছিল, ও নিলেও যা কথা, না নিলেও তাই কথা। কিন্তু V2 এর অ্যাঙ্গেল তো আর 0 না। জিরো না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা মিস্টেক হয়ে গেলে পুরো ম্যাচ শেষ। পরীক্ষার এটাই পরীক্ষার হল। তাহলে 0.3364, অ্যাঙ্গেল হচ্ছে 48.24। কনজুগেট করি নাই, কনজুগেট কিন্তু আমি ওই ক্যালকুলেটরে করে দিছি, এজন্য আর এক্সট্রা ভাবে করলাম না। 48.24 কি বের হলো? এটা কিন্তু পার ইউনিট বের হলো। V1 কত? আচ্ছা ভাই, আমার মনে হয় যে অ্যান্সারটা একটু এলোমেলো আরেকটা হবে নাকি, আমার তো 80 আসতেছে। কারণ হচ্ছে যে আপনি ওখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে করা নিছেন। লাগবে। এই যে I1 লাগবে, তাহলে I1 সমান কত? এই যে শুরুতে লিখে ফেলছিলাম, I2 প্লাস I3। স্যার একটু মনে হয় ভুল হয়েছে স্যার। কোনটা? আপনার আপনার মনে হচ্ছে একটু ভুল হয়েছে। কোনটা বলেন? ক্যালকুলেটরটা বের করেন। উপরে, উপরে, এটা উপরে উপরে। না না, নিচের ভ্যালুটাই কিন্তু উপরে অংশ, হ্যাঁ। ওখানে স্যার আপনি যে প্লাস করে নিয়েছেন কনজুগেট করার জন্য। হ্যাঁ, কিন্তু আমি যদি পরবর্তীতে করি, মানে অ্যান্সারের পর যদি করি, তাহলে হচ্ছে আমার 80 আসে অ্যাঙ্গেল। আপনার অ্যাঙ্গেল আসছে হচ্ছে 80 48। আসতেছে। জি জি জি। মানে যদি ওই কনসেপ্ট না চেঞ্জ করে করি আর কি, মাইনাস দেই ইয়ার সামনে, 0.33 বুঝতে সামনে যদি পারছি, মাইনাস দেই।
দাঁড়ান দেখি এক মিনিট ভাই একটা কথা, তাই না? এখানে আমরা করে ভি টু দেখি। নিচ্ছি ভাই, এখানে ভি টু নিচ্ছি পার ইউনিট, কিন্তু ভাই আমরা 440 ভোল্ট বের করলাম, ওর যে অ্যাকচুয়াল হুম, ভ্যালু সেটা নিলাম না। অ্যাকচুয়াল তো পরে করব, আমি যেহেতু পার ইউনিট আগে করে নিয়ে দেন অ্যাকচুয়াল করব। আচ্ছা দেখি আপনি যেটা বলতেছেন। কত ওয়ান, ও রাইট রাইট রাইট, ভুলটা আমি বুঝতে পারছি আমার। সেটা হচ্ছে আমি শুধুমাত্র উপরেরটাকে কনজুগেট করছি, কিন্তু কনজুগেট তো নিচেরটাও হবে, যে ব্র্যাকেটে এক্স্যাক্টলি, তো হোল ব্র্যাকেট। যেটা হবে আমি হোল বুঝতে পারছি, ব্র্যাকেট, হ্যাঁ। রাইট। এটা করে হ্যাঁ ঠিক আছে, 80 হবে, রাইট। কিন্তু শর্টকাট করতে গেলে ভুল আরো বেশি হয়। রাইট, হ্যাঁ মানে ঠিকই বলছেন। 80.76। যদি দুইটাকেই করতাম তাহলে আর এই ঝামেলাটা হতো না। ঝামেলা হইতো না, রাইট। ওকে, আচ্ছা। আমার যেহেতু দেখেন উদ্দেশ্য কি, উদ্দেশ্য V1 এর অ্যাকচুয়াল ভ্যালু বের করা। I1 এর অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে আমার মাথা ব্যথা নাই, I2 এর অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে মাথা ব্যথা নাই, তাহলে আমার করার দরকার কি? আমি V1 পর্যন্ত পার ইউনিট বের করব, দেন অ্যাকচুয়াল করব। সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কথা বুঝছেন? এই কারণে আমি এখন পর্যন্ত 400 নিয়ে আসি নাই। দেখেন 400 আনছি কখন, যখন ফাইনাল লাইনে অ্যান্সার বের করতেছি তখন। এই ক্ষেত্রেও তাই, V1 এর ফাইনাল লাইনে আমি 400 কে আনবো। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, I2 পেলাম, এখন উদ্দেশ্য কিন্তু I1 বের করা। তাহলে I2 এর সাথে কিন্তু আগে I3টা যোগ করতে হবে। এই যে I2 অলরেডি উঠে আছে, এর সাথে যোগ করে দিব। I3 বের করছিলাম কত, যে 0.7826, আর অ্যাঙ্গেল যাবে হচ্ছে -10.3। এই যে যেটা পাচ্ছি এটা হচ্ছে I1 এর ভ্যালু 0.846, এটা সেভ হ্যাঁ। করে রাখলাম, সিতে সেভ করে রাখলাম। 0.846, অ্যাঙ্গেল হচ্ছে 13.123। ভাই I3 এর জন্য মান কত ছিল? I3 I3 ছিল, I3 ছিল 0.7826 -10.3। তাহলে I1 পেলাম, এবার আমরা KVL অ্যাপ্লাই করে দিব। V1 সমান কত, V2 প্লাস এই ড্রপ, কত, J 0.5। V2 হচ্ছে 1.1, 16.26। এটা পাইছি হচ্ছে I1 এর ভ্যালু, এর সাথে একবারে গুণ করে দিই, 0.5I যোগ 1.1, অ্যাঙ্গেল হচ্ছে 16.26, 16.26। তাহলে এটা আসতেছে 1.199, অথবা আমরা একবারে 1.2 লিখে দিতে পারি, 36.87। পারি। এই যে এখন আমার কি অ্যাকচুয়াল ভ্যালু লাগবে, অ্যাকচুয়াল ভ্যালু কত, পার ইউনিটের সাথে এই যে সেই 400 গুণ করে দেব। 480। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, আর এই যে উপরে একটা অ্যান্সার বের করলাম। এটা বুঝতে পারছেন তাহলে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের
এখন ধরেন এত বড় দিল না, না দিয়ে এই অংশটুকু দিল, অথবা এই ম্যাথটাও দিতে পারে। এটা আসলে খুব বেশি বড় মনে হইলেও পরীক্ষার হলে দুই একটা বড় ম্যাথ দিতেই পারে, বলা যায় না। অথবা ধরেন এত কিছু না দিয়ে আমাদের সব ভ্যালু ট্যালু দিয়ে দিল, হয়তো জেড দিয়ে দিল, এস না দিয়ে, দিয়ে হয়তো এখানকার ভোল্টেজ বের করতে বললো। কিছুদিন আগে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্টও এরকম টাইপের একটা ম্যাথ আসছিল, একদম এক্স্যাক্টলি এরকম টাইপেরই, শুধু এখানে হচ্ছে ভ্যালু গুলো একটু সহজে দেওয়া ছিল, মানে যে কারেন্ট গুলা দেওয়া ছিল, দিয়ে আমাদের হ্যাঁ, মানে এই সাইডে বাসরাবাদে স্যার মেবি, কারেন্ট গুলো হ্যাঁ দেওয়া হ্যাঁ ছিল। দেখলাম। হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পার কারেন্ট ইউনিটের। কারেন্ট বের করতে বলছিল স্যার। আচ্ছা। হুম, মনে হয় যাই হোক এরকম কিছু একটা দেওয়া ছিল, ভোল্টেজ টোল্টেজ দেওয়া হোক। যাক, মোটামুটি আমাদের এই হচ্ছে ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। এই যে ফার্স্ট যে তিনটা ক্লাস নিলাম, এইটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন আর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম নিয়ে আর সমস্যা থাকার কথা না। যারা আচ্ছা ভাই, এটার উপর আজকেই, একটা পরীক্ষা নেওয়া যায় না? এই হ্যাঁ পরীক্ষা দিতে পারেন, আপনারা দিতে চাইলে আমি কোশ্চেন করে দিতে পারি, সমস্যা নেই। মাঝখানে যেগুলো অফ ডে থাকবে, অফ ডে তে দিয়ে দিতে পারেন। তাহলে কি ভাই আমাদের ইয়া শেষ হয়ে গেল? পার্লামেন্টে ম্যাচ শেষ হয়ে গেল? শেষ বলতে আমি যদি এক্সট্রা কিছু আমার মাথায় থাকে আমি অ্যাড করতে থাকবো, আমি সিরিয়ালি যাব, সমস্যা নেই। যে এটা ক্রিটিক্যাল গুলা বা শর্ট টেকনিক ক্রিটিক্যাল, মানে যেগুলো দেখা যাচ্ছে বুয়েটে বেশি প্রিফার করে এরকম টাইপের আমি হচ্ছে দুই আগে একটা ম্যাথ পারলেন টপিক আমাদের একটু শেখাই গ্রুপে দিয়ে নিচ্ছে, দিলেন যে হ্যাঁ তোমরা প্র্যাকটিস করে দেখো। এই টপিক গুলো সব শেখাই নিচ্ছি, এরপরে আচ্ছা। ধরেন এই ম্যাথ কিন্তু আমি আমার লাইফ মানে এক কথায় আমি যতদিন পরীক্ষা দিছি এই ম্যাথ কিন্তু পাই নাই আমি। কিন্তু এই ম্যাথ করলে, এই ম্যাথটা আমি দিলাম কেন, কারণ যেখানে হ্যাঁ, সুন্দর কনসেপ্ট আছে। এবার লজিক আমার তো আছে, শুধু মানে কনসেপ্ট আছে কনসেপ্ট তো concept জানা আছে। লাগবেই, কিন্তু পরীক্ষার জন্য তো প্র্যাকটিস লাগবে। এই জন্য আমি ক্লাসের মোটামুটি হ্যাঁ, যারা আগে থেকে আছে, যেহেতু নতুন আছে এই জন্য আমি আবার একটু বলতেছি। আমার মানে এক কথায় ইয়ে সিস্টেম হচ্ছে, প্রথম ক্লাসগুলো সব বেসিক, বই থেকে, বইয়ের এক্সাম্পল প্রবলেম এসে, দেন যখন ধরেন এইটা শেষ, তখন আমি একদম এক্সাক্ট পরীক্ষায় যেগুলো আসছিল সেগুলো সলভ করবো। মানে একদম বাখরাবাদে আসছে, পিডিবিতে আসছে বা এই টাইপের গুলা, হুবহু ওই ম্যাথটা। কেন ওই ম্যাথটা সলভ করলে এটা হবে যে ওই টাইমের ভিতরে কি টাইপ ম্যাথ আসতে পারে সেটা আমি টের পাইলাম। জি ভাই। এটা তো আমি সলভ করতে পারবো, এখন স্বাভাবিক কথা, এই ম্যাথটা তো আর 5 মিনিটে সলভ করার মতো না। না। আগের যে ম্যাথ করলাম এটা তো আর 5 মিনিটে সলভ করার মতো না, তার মানে এক্স্যাক্টলি ওই ম্যাথটা দিবে না। তাহলে 5 মিনিটে হ্যাঁ। সলভ করা যায় ওই ম্যাথ কোনগুলা, সেগুলোর ভিতর থেকে আমি আবার সলভ ক্লাস করবো, ওইগুলা দেখাবো যখন সলভ ক্লাস নেবো তখন। ক্লাসগুলো তো আচ্ছা। ওইগুলো আমি দেখাবো না। আর জি ভাই। কারণ হচ্ছে যে আমি মানে পরীক্ষায় কয়েকটা দিলাম তো মানে টাইমের ভিতরে করা যায়, একটা ম্যাথ একটু ট্রিকি দিতে পারে কিন্তু টাইমের হুম ভিতরে করা যাবে এমন ম্যাথই তারা দেয় ভাই, আসলে ওইরকম হুম, দেয় না। একটা ম্যাথ সেটাই হচ্ছে হার্ড দিবে, কিন্তু বাকি ম্যাথ দিবে গুলো আপনার পারলে চারটা ওই ম্যাথে, সময়গুলো মানে বাঁচলে ওইখানে। রাইট রাইট। এবং বুয়েটে এই যে, স্যাররা সবকিছু ক্যালকুলেশন করে হুম, দেয় যে স্টুডেন্ট টাইমের মধ্যে করতে পারবে কিনা বা ইয়ে করতে পারবে না, ও সব চিন্তা ভাবনা তারপরেও করে ধরেন করে। 100%-এর টার্গেট এরকম একটা ম্যাথ স্যাররাও, স্যাররাও রাখে না, আমাদেরও মানে রাখে কাজ না, আপনারও রাখার দরকার নেই। মানে এক কথায় 1 ঘন্টায় 100 মার্ক ক্যান্সার করা যায় একদম ঠিকঠাক ভাবে, এটা সম্ভব না। আপনার কিছু এমসিকিউ আন্দাজে দাগানো লাগবে, কিছু এমসিকিউ হয়তো আপনি কোশ্চেন পড়তে পারবেন না, এইরকম অনেক কেস হবে। এই তখনই বাট তো আসলে হ্যাঁ, ডিপ্রেশনটা চলে যায়, মানে যখন দেখা যাচ্ছে যে এক দুইটা পারলো না তখন স্যার হচ্ছে মেন্টালিটিটা, মানে এখন কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। কারণ আসলে এটা এই জায়গাটা এটা আমার প্রবলেম স্বাভাবিক, হয়। এটা সবারই টুকটাক হবে। আপনার টার্গেট থাকবে জব পাওয়ার জন্য যতটুকু দরকার, এবং সেক্ষেত্রে টাইপিং নাম্বার কিরকম হয় ভাই স্যার? 75-80 এনাফ, মানে এনাফ মানে মোর দ্যান এনাফ বলা যায়। বুয়েটের ক্ষেত্রে 70 থেকে ধরেন ভাইবার একটা ভাইয়া চান্স থাকে, বাট সেভেন্টি আমাদের ফাইভ টু যে এইটটিটা সবচেয়ে বেশি ইয়ে। যাই হোক, আমি কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি যেহেতু আমাদের সামনে। কোশ্চেন সলভিং ক্লাসে ইনশাল্লাহ আমি ওই জিনিসগুলো অ্যাড করব, মানে না না নর্মালি আমি এমনি এইভাবেই আগাই। বলেন। যে ভাই আমাদের তো হচ্ছে 265, মানে ভাই কত টিকাইতে পারে মানে আপনার একটা মনে হয়? কিসে? মানে আমাদের সাবে 265 জন নিবে পিসিবি তে, সেখানে 2600 আচ্ছা আচ্ছা আচ্ছা, 1:3 অ্যাপ্লিকেন্ট। ই করতে পারেন ভাইবার জন্য অনিশ। মেবি, অথবা 4 গুণ, 3 গুণ বা 4 গুণ এরকম, হয়তো এর বেশি রাখার চান্স কম।
এখন হচ্ছে যে ভাই আমাদের এই প্যাটার্নটা কি বুয়েট কি শুধু আমাদের ভাই রিটেনে নিবে না নন অ্যাড করতে পারে, কারণ এটা অনেকে তো আসলে অনেক। আমি শিওর না, আমি যদি বলিও ধরেন আন্দাজে বলবো না। এখন বুয়েট প্রিপারেশন নিতে পারেন, এর বেশি আসলে এখন কেউই শিওর মেবি দিতে পারবে না। যারাই দিচ্ছে হয় আন্দাজের উপরে দিচ্ছে, অথবা টুকটাক শুনে টুনে বা একটা আইডিয়া করে। না আমিও হয়তো দিলে ওই ফেসবুক থেকে যা যা দেখতেছি ওই বলবো না, এ শিওরিটি বলার মতো আসলে ইনফরমেশন আমার হাতে নাই। তবে ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু প্রিপারেশন নিয়ে যান, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য। আসবে কিনা জানি না। ফ্রি হ্যান্ড বলতে ধরেন বুঝলাম না, ফ্রি হ্যান্ড বাংলাদেশের বলতে। বাংলাদেশের ইম্পর্টেন্ট যে টপিক গুলো রিসেন্ট ঘটছে, পদ্মা সেতু হইতে পারে, মেট্রো রেল হইতে পারে, এই যে এলিভেটর যে এক্সপ্রেসওয়ে নাকি এটা হইতে পারে। মানে অন্তত যাতে আপনাকে যদি এইটা এর উপরে কিছু লিখতে দেয় ইংলিশে বা বাংলায়, আপনি একটু গুছায় ইনফরমেশন দিয়ে লিখতে পারবেন, এতটুকু একটু দেখে যাইতে পারেন। আচ্ছা আচ্ছা। আর ইদানিং তো ভাই সাবে দেখতেছি অনেক দু একটা কোশ্চেন অদ্ভুত দেয়। তো ওই দু একটা কোশ্চেন যদি না পারি আমি অদ্ভুতের পেছনে ছোটার কোনো দরকার নাই, ওই অদ্ভুত জিনিস সাব বলেন বা অ্যাসিস্ট্যান্ট বলেন পাড়ার সংখ্যা খুবই কম। কিন্তু যেগুলা সহজ দিচ্ছে, মানে এটা একজন সাব অ্যাসিস্ট্যান্ট বলেন বা অ্যাসিস্ট্যান্ট বলেন পারতেই হবে, ওইটা ভুল করলে কিন্তু শেষ। চাকরি হবে না। রাইট, হুম, মানে পারা জিনিস এইটা ভুল করা যে, যাবে না। যেটা সবাই পাবে সেটা আপনাকে পারতে হবে। হ্যাঁ মনে করেন আচ্ছা ভাই, আপনি আমার একটা দেখে কোশ্চেন, সেটা হচ্ছে যে বুঝতেছেন যে এই জি, ম্যাথটা আপনার ফ্রেন্ডরা অথবা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছে তাদের পারা উচিত, মানে আপনার ওইটা পারতেই হবে। রাইট। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে, এই যে যেমন বুয়েট এখন ইদানিং যে সমস্ত কোশ্চেন গুলো করতেছে, যেমন দেখা যাচ্ছে যে আপনার বলছে কলিং বেলের সার্কিট ব্রেকার, কি সার্কিট ডায়াগ্রাম, অথবা দেখা হুম। যাচ্ছে যে টিউবলাইটের সার্কিট ডায়াগ্রাম, এই সমস্ত বেসিক ইনফরমেশন গুলো কোন বই পাবো ভাই? এটা ডিপ্লোমা ভাবে পড়া হয় নাই এইগুলা, যে। হ্যাঁ ডিপ্লোমার আসলে বই সম্বন্ধে আমার খুব বেশি আইডিয়া নাই। এই টাইপের হচ্ছে যদি আলাদা কোনো বই করেন, দেখতে ভাই হবে, আমার খোঁজ কাছে। করে দেখতে হবে যে আলাদা কোনো বই আছে কিনা, বা একাডেমিক বই এরকম আছে কিনা যে সার্কিট রিলেটেড। জি ভাই, ডায়াগ্রাম কথা, যেমন এই কিছুদিন আগে একটা কোশ্চেন দেখলাম যে ওই যে ইয়াতেই তো দিছিল আপনার, এই পিজিসিবি তে দিছিল আপনার, হচ্ছে যে এই তিনটা ব্রেকার দিয়ে, আহ, তিনটা সার্কিট ব্রেকার, আইসোলেটর ব্রেকার দিয়ে হচ্ছে আমাকে সার্কিট ডায়াগ্রাম আগে দিয়ে দিছে, এরকম ওয়ান এন্ড টাইপের হাফ কোশ্চেন। বুঝতে পারছি। ওয়ান সার্কিট। ডাবল বাস, যেমন ডাবল বাস সার্কিট ব্রেকার, দুটো জেনারেটর এবং চারটা ফিডারে সংযুক্ত করে এরকম একটা সার্কিট ব্রেকার প্রয়োজন, আমরা কয়টি একটা সার্কিট ব্রেকার বই প্রয়োজন চিত্র অঙ্কন পড়ছিলাম, করো। সেটা হচ্ছে সুইচ গ্যারান্ট প্রোটেকশনের, মেবি রাইটারটার নাম আমি ভুলে গেলাম। ওই বইটা একটু দেখতে হবে এখানে এসব টাইপের কিছু আছে কিনা। জি ভাই, আমি আমাদের আপনাকে কোন, ছবি তুলে দিব ভাই গ্রুপে, মানে এই আচ্ছা দেখি কোন আমি যদি জিনিসটা। পাই আমি হচ্ছে পিডিএফ দিব না ওই বইটা, অথবা একটু নেটে জি টেটে ভাই। সার্চ করে দেখতে পারেন। এইগুলো আসলে খুবই হুটহাট করে দেয় তো, বলা মুশকিল যে ঠিক কোনটা দেবে বা কি আসবে। এগুলার ইম্পর্টেন্ট দশ বলে কিছু বারোটা নাই। দেখে গেলাম, হ্যাঁ সেটা বুঝছি, কিন্তু এরকম 10 12টা দেখে গেলে হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে দেখে যেতে পারেন যে কোনগুলা আসলে দরকার বা এসে। ভাই ওরা অনেক সময় না ওই যে হয় ওই যে মাঝে মাঝে ওই যে বিভিন্ন কমিউনিকেশনে ব্লক ডায়াগ্রাম দেয়, হ্যাঁ এগুলো আগে দিতে এখন দেয় না, মানে অদ্ভুত। মাঝে মাঝে দিতেও পারে ভাই, আমার মনে হচ্ছে যে আর কেউ না একটা কিছু দিতে পারে, টিভি পরীক্ষা কিন্তু দিয়েছিল এরকম। বেসিক গুলা দেখে যায়, বেশি আচ্ছা আচ্ছা। অদ্ভুত দেখার দরকার নেই। বেসিক মানে ধরেন যেগুলা না দেখলেই না, সবাই পারবে, যেগুলো সবাই পারবে সেগুলো তুমি যেগুলো, হ্যাঁ তোমাকে যেগুলো দেখতে সবাই হবে। পারবে, অন্তত হুট করে দিয়ে দিলে যেন এরকম না হয় যে এটা তো জানতাম, একবার দেখে আসলেই হয়তো। বাট একটা কোশ্চেন দেখে আপনি বুঝতেছেন যে এই জিনিস আপনি জীবনেও দেখেন নাই, ওইটার আফসোস করার দরকার নেই। আচ্ছা রাইট। আচ্ছা তাহলে আপাতত আজকে এতটুকুই। এই যে ম্যাথটা বললাম এই ম্যাথটা করবেন, আমি বি নাম্বারটা ইনশাল্লাহ কালকে দেখাই দিব। আর নেক্সট টপিক থেকে ইনশাল্লাহ আবার ক্লাস চলবে। জি ভাই, ইনশাল্লাহ। আর ভাই ওই যে ছবি দুটো দিছি, কোশ্চেন দুইটা একটু দেখেন ভাই গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে হোমওয়ার্কটা একটু দেখে একটু ধরাই দেন বললে হ্যাঁ তাহলে একটু আমি ভালো হবে। দেখে, আমি দেখে আপনাদের দ্রুতই জানাবো। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।